গল্পের নাম মেঘের আড়ালে রোদ। কলমে সাবিহাতুল শুভা। গল্পের পঞ্চম পর্ব। মহুয়া দাঁড়িয়ে আছে আর মহুয়ার পিছনে আহনাফ। মহুয়া ভাবতে লাগলো এখন কফি বানানোর জন্য কি তাকে মাটির চুলায় আগুন ধরাতে হবে। আহনাফ দাঁড়িয়ে দাঁড়িয়ে মহুয়াকে দেখছে। গ্রামে সচরাচর গ্যাস থাকে না। এখানে কোন লাইনের গ্যাস নেই। এখানে সবাই মাটির চুলায় রান্না করে, তবে সিলিন্ডার গ্যাস আছে। মহুয়া ভাবতে লাগলো কিভাবে কি শুরু করবে। এত রাতে কিভাবে কোথায় কি আছে সে কিছুই জানে না। এখানে রান্না করে কোথায় কি থাকে সেটাও জানে না। এখানে আসার পরে সে কখনো রান্না ঘরে আসেনি। এখন মাটির চুলায় রান্না করতে হবে না, ভেতরে সিলিন্ডার গ্যাস আছে, আসো। আহনাফ মহুয়াকে দাঁড় করিয়ে নিজে কফি বানিয়ে নিল। ছোঁয়া একদৃষ্টিতে ঘরের দরজা থেকে রান্না ঘরের দিকে তাকিয়ে আছে। আহনাফ মহুয়ার দিকে তাকিয়ে বলল, চলো বাহিরে। মহুয়া বলল, আপনার মাথা ঠিক আছে? এত রাতে বাহিরে কোথায় যাব? আহনাফ বলল, আসতে বলেছি, পেছনে পেছনে আসো। সবচেয়ে বড় যন্ত্রণা হচ্ছে কারো সাথে একতরফা প্রেমে পড়া। হৃদয়টাকে প্রতিনিয়ত চূর্ণ বিচূর্ণ করে ফেলে। না বলা অনুভূতিগুলো দুমড়ে মুচড়ে খণ্ড খণ্ড করে ফেলে মৃত্যু হয়ে যায় হৃদয়টার। ছোঁয়া এখন সেই মৃত্যুর যন্ত্রণায় আছে, তাও সে কখনো কাউকে বুঝতে দিবে না। একটা ফুল ফুটার আগেই ঝরে গেছে। ওর পাশে কারো উপস্থিতি টের পেয়ে তাকালো। তাকিয়ে দেখে নির্জন ওর দিকে তাকিয়ে আছে। ছোঁয়া নির্জনকে দেখে চুপচাপ রুমের ভিতরে গিয়ে দরজা লাগিয়ে দিতে নেয়, তখনই নির্জন দরজায় হাত দিয়ে আটকে দেয়। ছোঁয়া বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, সমস্যা কি আপনার? নির্জন ছোঁয়ার দিকে তাকিয়ে বলে উঠল, আপাতত আমার কোনো সমস্যা নেই, কিন্তু ওদের মধ্যে কি চলছে আর তুই কি লুকাতে চাচ্ছিস? ছোঁয়া বলে উঠল, ওদের মধ্যে কিছু চললে আমার আগে তো তুই জানার কথা, তাই না? নির্জন হাসল। হেসে বলে উঠল, নিজেকে অনেক স্মার্ট আর চালাক ভাবতে শুরু করেছিস, তাই না? ছোঁয়া বলে উঠল, নির্জনের বাচ্চা, যাবি এখান থেকে। এটা গ্রাম শহর না। এখানে মানুষ 10টার পর ঘুমিয়ে যায়, তোরা এত রাত পর্যন্ত কি করছিস? নির্জন হাতের মোবাইলটা দেখিয়ে বলে উঠল, এখানে নেটের খুবই বাজে অবস্থা। কারো সাথে যোগাযোগ করা যাচ্ছে না, আমার পাখিগুলা নিশ্চয়ই রাগ করে আছে। ছোঁয়া নাক মুখ কুঁচকে বলে উঠল, 14 ভাতার। নির্জন না রেগেই বলে উঠল, তোর হাতটা দেখি। ছোঁয়া হাত বাড়িয়ে দিল, 2 হাত মেহেদি রঙিন হয়ে আছে। হাতের তালুতে লাভের মধ্যে 2 হাতে 2টা লাভ। লাভের মাঝে জ্বলজ্বল করছে 2টা নাম। লাভগুলো দেখতেই মনে পড়ে গেল সন্ধ্যার সেই দৃশ্য। নির্জন যখন ছোঁয়াকে হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল তখনই মেঘলা বলে উঠল, আমি শুনেছি যার হাতের মেহেদি যত রঙিন হবে তার স্বামীর ভালোবাসা তত গভীর হবে। ছোঁয়া ভ্রু কুঁচকে বলল, সত্যি বলছিস? মেঘলা বলল, হয়তো সত্যি। ছোঁয়া মনে মনে তাচ্ছিল্যের হাসি দিল। ওর জীবনে আর কখনো ভালোবাসা নামক শব্দটা আসবে না। আর স্বামী, বিয়ে, এইসবের কথা কল্পনায়ও আনে সে আনবে না। নির্জন মেঘলার দিকে তাকিয়ে বলল, ভাবি আজ তাহলে পরীক্ষা হয়ে যাক ভাইয়ার ভালোবাসা কতটা গভীর। মেঘলা হেসে উঠল, আছি আর 1 মাস। নির্জন বলল, ভাবি বিয়েটা ছেলে খেলা নয়, আপনি চাইলেই সব সম্ভব। 1 মাস নয়, একটা জীবন কাটিয়ে দিতে পারবেন। আমি ভাইয়ের চোখে আপনার জন্য ভালোবাসা দেখি। মেঘলা বলল, নির্জন এটা ভালোবাসা নয়, দায়িত্ব। নির্জন বলল, দায়িত্ব থেকেই ভালোবাসা তৈরি হয়, আর কোনটা ভালোবাসা কোনটা দায়িত্ব আমি বুঝি। ছোঁয়া বলল, সারাদিন মেয়েদের সাথে ফ্লার্ট করতে করতে এখন যেই দিকে তাকায় শুধু প্রেম ভালোবাসা দেখতে পায়।
নির্জন বলল, সেটা কি হয়ে গেল? ছোঁয়া বলল, কি করছস? নির্জন অপরাধীর মতো মুখ করে বলে উঠল, লাভের মধ্যে তোর নামের প্রথম অক্ষর লিখতে গিয়ে নিজের নামের লিখে ফেলছি। ছোঁয়া কিছু সময় তাকিয়ে থেকে মুখ ভার করে বলে উঠল, অন্য হাতে আমার নাম লিখে দে। নির্জন মুখে হাসি ঝুলিয়ে রেখে অন্য হাতে ছোঁয়ার নাম লিখল। সে যে ইচ্ছে করেই নিজের নাম লিখেছে, ওর এই হাসি দেখেই বোঝা যাচ্ছে। ছোঁয়া নির্জনকে ডেকে বলে উঠল, কি হলো? কই হারায়া গেলি? নির্জন পকেট থেকে 2টা বালা বের করে ছোঁয়ার হাতে পরিয়ে বলে উঠল, সুন্দর লাগছে, হাতগুলোতে কিছু একটা নেই নেই শূন্য শূন্য মনে হচ্ছিল, এখন পরিপূর্ণ লাগছে। ছোঁয়া বালাগুলোর দিকে তাকিয়ে হাত স্পর্শ করল। আসলেই বালাগুলো খুব সুন্দর। আবছা অন্ধকারে কি সুন্দর জলে আছে বালাগুলো। ছোঁয়া কিছু বলার জন্য সামনে তাকিয়ে দেখল নির্জন নেই। এই ছেলে কি সব সময় এইসব পকেটে নিয়ে ঘুরে নাকি? নিশ্চয়ই প্রেমিকাদের জন্য কিনেছিল। সকাল হতেই বিয়ে বাড়িতে মানুষের আনাগোনা বেড়ে গেল। আত্মীয় স্বজনে বাড়িতে শ্বাস নেওয়ার অবস্থা নেই। সকাল সকাল গালে নরম ঠান্ডা হাতের স্পর্শ পেতেই সাজ্জাদ চমকে উঠল। ঘুমের ঘোরে হাত গালে রাখতেই তুলে তুলে নরম হাতটা মুঠোয় আসতেই এক লাফে ঘুম থেকে উঠে বসল। নিজের চোখের সামনে সামিয়াকে দেখেই সকাল সকাল মেজাজ খারাপ হয়ে গেল। রুমে আর কেউ নেই, এই মেয়ে রুমে কি করছে? সাজ্জাদ বলল, তুমি এখানে কি করছো? সামিয়া বলল, হে আমি, কেন খুশি হননি? সাজ্জাদ দাঁতে দাঁত চেপে বলে উঠল, এই রুমে কি করছো? এটা আমার আন্টির বাসা, আমি চাইলে যেই কোনো রুমে যেতে পারি। তাই বলে একটা ছেলের রুমে এসে তার গালে হাত রাখার সাহস কিভাবে হয় তোমার? সাজ্জাদের হঠাৎ এভাবে রেগে যাওয়ায় ভয় পেয়ে যায় সামিয়া। সাজ্জাদ বলল, সকাল সকাল দিনটাই খারাপ করে দিল। এই রুম থেকে বের হও, না হলে গালে থাপ্পড় পড়তে বেশি সময় লাগবে না। সামিয়া বলল, আপনি আমার সাথে এভাবে কেন কথা বলছেন? সাজ্জাদ বলল, রুম থেকে বের হতে বলেছি। সামিয়া বলল, আমি তো। সাজ্জাদ বলল, যাও এখান থেকে। সামিয়া গাল ফুলিয়ে নাক টানতে টানতে বেরিয়ে গেল। সাজ্জাদ বলল, বিরক্তিকর একটা মেয়ে। রিয়াকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। ছোঁয়া 3টা 3 কালার লেহেঙ্গা বের করে মেঘলা, মহুয়া আর নিজে নিল। সাজগোজ করে বের হলো, গেট ধরতে হবে। ওদের সাথে যুক্ত হলো সামিয়া আরও কিছু মেয়ে। গেইটে দাঁড়িয়ে অনেক মজা করল, দূর থেকে দাঁড়িয়ে সব কিছু দেখছিল আহনাফ। নির্জন মেয়ে পটাতে ব্যস্ত, এত কিউট কিউট বেআইন একটাকেও হাতছাড়া করা যাবে না। সবাই বেশ অবাক হচ্ছে, ছেলে পক্ষ টাকা নিয়ে কোনো ঝামেলা করছে না। প্রথম গ্লাসে হলুদ দেওয়া ছিল, দ্বিতীয় গ্লাসে হালকা মরিচ সাথে একগাদা লবণ, তৃতীয় গ্লাসে পুরো গ্লাসটায় লেবুর রস ছিল, একটুও পানি বা লবণ ছিল না। প্রথম গ্লাসটা ছোঁয়া তুলে জামাইর হাতে দিল, জামাই মুখে দেওয়ার আগেই তার এক বন্ধু নিয়ে নিল। ছোঁয়া বিরক্ত হয়ে দ্বিতীয় গ্লাস জামাইর হাতে দিতে নিলে ছেলের ভাই বলে উঠল, বেআইন, সব কিছু আপনি করলে বাকিদের কি সাজিয়ে রেখেছেন? যেমন কাপড় সাজিয়ে বলে দেখে নেন, বেছে মেন কার কোনটা চাই। সব ছেলেরা হু হু করে হেসে উঠল। মেয়েরা বেশ রেগে গেল, তর্কে লেগে গেল সামিয়া। মেয়েটার মাথার তার একটু ছিঁড়ে থাকলেও এখানে বেশ গুছিয়ে ঝগড়া করছে। দুই পক্ষে ঝগড়া করেই যাচ্ছে, আজ হয়তো বাড়ি থেকে ভেবেই এসেছে কেউ কাউকে ছাড়বে না। ছেলে পক্ষ আপনাদের কি চাই? মেয়ে পক্ষ আমাদের কি চাই তা তো আপনারা ভালো করেই জানেন। ছেলে পক্ষ এটা কেমন ছেচরামি হয়ে যাচ্ছে না? আমাদের বউ চাই, দিয়ে দেন, বাড়ি চলে যাই, চাইলে 1-2টা বেআইন সাথে ফ্রি দিতে পারেন। মেয়ে পক্ষ আপনারা হয়তো প্রথম বিয়ে বাড়িতে এসেছেন, কোনটা ছেচরামি আর কোনটা অধিকার বুঝতে পারছেন না।
ছেলে পক্ষ, আপনাদের কি মনে হয় আমার ভাইকে আরো বিয়ে দিয়ে এনেছি যে প্রথম হবে না? মেয়ে পক্ষ, প্যাচাল না করে আমাদের পাওনা দিয়ে ভেতরে যান, না হলে। ছেলে পক্ষ, না হলে মেয়ে পক্ষ বাড়িতে ভাই নিয়ে চলে যান। আমাদের মেয়ের জন্য ছেলের অভাব হবে না। দেখতে শুনতে কোনো দিক দিয়ে কম নেই আমাদের মেয়ে। ছেলে পক্ষ, আমাদের ছেলেও দেখতে নায়কের থেকে কম নয়। চল ভাই, আমরা এর থেকে কিউট মেয়ে এনে দেখিয়ে দিব। ছেলেরা ফিরে যেতে চাইলে ছোঁয়া মেঘলার দিকে তাকায়। মেঘলা হেসে বলল, এখনই ফিরবে। সাথে সাথে শান্ত এসে আবার চেয়ারে বসে বলে উঠল, শালিকা, আপনাদের কত চাই? সব মেয়েদের মুখে হাসি ফুটে উঠল। ছেলেদের মুখ ফাটা বেলুনের মতো হয়ে গেছে। শান্তর ভাই ফিসফিস করে বলে উঠল, আমরা কি সত্যি চলে যেতাম নাকি বউ পাগল গাধা? ছোঁয়া একটা কাগজ এগিয়ে দিল। ছেলের ভাই বলে উঠল, ঠিক আছে, আমরা সবটাই দিতে রাজি। সবার চোখ আরো বড় বড় হয়ে গেল। ছোঁয়া মজা করে 50,000 লিখেছিল। মেয়ে পক্ষ, সত্যি? ছেলে পক্ষ, হে সত্যি? এই সাব্বির, তোর মাথা ঠিক আছে? চুপ থাক, আমারটা আমাকে বুঝতে দে। ছেলে পক্ষ, আপনাদের থেকে কালো পরি বেআইন একটা শরবতের গ্লাস এগিয়ে দেন। কালো পরি? কালো লেহেঙ্গা পরা বেআইন? সবাই মহুয়ার দিকে তাকালো। মহুয়া কালো লেহেঙ্গা, সাথে কালো চুড়ি, হালকা সাজ, সাথে চুলগুলো ছেড়ে রেখেছে, দেখতে পরীর থেকে কম নয়, আরো বেশি সুন্দরী লাগছে। মহুয়া মুচকি হেসে লাস্টের শরবতের গ্লাসটা হাতে নিল। সাব্বিরের দিকে এগিয়ে বলল, আগে টাকা। সাব্বির একটা কাগজে মোড়ানো টাকার ব্যাগ এগিয়ে দিল। ছোঁয়া টাকা পেয়ে খুশিতে গেট ছেড়ে ভেতরে চলে গেল। ওর পেছনে পেছনে সবাই দৌড় দিল। মহুয়ার হাতে এখনো গ্লাসটা। সাব্বির মহুয়ার হাত থেকে হেসে গ্লাস হাতে নিয়ে মুখে দিয়ে থমকে গেল। না পারছে ফেলে দিতে, আর না পারছে গিলে নিতে। মহুয়া অন্য দিকে ফিরে হাসতে হাসতে ভেতরে চলে গেল। সাব্বিরের মুখে শয়তানি হাসি। বেচারি বেআইনগণ এখন শুধু টিস্যু দিয়ে চোখ মুছবে। ছোঁয়ার মাথায় হাত। 50,000-এর জায়গায় শুধুই 5,000 টাকা, আর সব কাগজ। এভাবে বোকা বানালো। এটা মেনে নেওয়া যায় না। সব মেয়েরা মিলে ছেলে পক্ষকে বকতে শুরু করল। আহনাফ এতক্ষণ সব সুন্দরভাবে লক্ষ্য করল। মহুয়া বাহিরে আসতেই আহনাফ হাত ধরে স্টেজের সাইডে চেয়ারে বসিয়ে দিল। মহুয়ার পাশে নিজে বসে রইল। মহুয়া, আমরা এখানে বসে আছি কেন? আহনাফ, কেন ভালো লাগছে না? মহুয়া চুপচাপ নিচের দিকে তাকিয়ে বলল, হুম। আহনাফ মহুয়ার হাতটা নিজের হাতে নিয়ে শুকিয়ে যাওয়া বেলি ফুলের মালা পেঁচিয়ে দিল। মহুয়া, অনেক আগের মনে হচ্ছে। আহনাফ কিছু না বলে মুচকি হাসল। মুগ্ধ হল মহুয়া, কি সুন্দর লোকটার হাসি, কিন্তু সহজে এই লোকের মুখে হাসি দেখা যায় না। সব সময় মুখে একটা গম্ভীর ভাব এনে রাখে, যেন তার হাসতে মানা, হাসলেই দাঁতগুলো খলসে পড়ে যাবে। আহনাফ এভাবে তাকিয়ে থাকবে না, উল্টো পাল্টে কিছু করে দিতে দ্বিতীয়বার ভাবব না। মহুয়া লজ্জায় অন্য দিকে ফিরে যায়। আহনাফ মহুয়ার হাত টেনে নিজের দিকে তাক করিয়ে বলে উঠে, তাকিয়ে থাকো। মহুয়া এবার সত্যি বুঝে যায় এ লোকের মাথায় সমস্যা আছে। নিজে নাকি ডাক্তার, অথচ নিজের মাথায় সমস্যা নিয়ে ঘুরছে। এখন বলল তাকাবে না, আবার এখন বলছে তাকিয়ে থাকো। আহনাফ নিষেধ করাই রাগ করে অন্য দিকে ফিরে গেলে এখন এটার শাস্তি হলো 1 ঘন্টা আমার দিকে তাকিয়ে থাকবে। মহুয়া বিড়বিড় করে বলল, আমি রাগ করিনি। আহনাফ বুঝল মহুয়া লজ্জা পাচ্ছে, তাও বলে উঠল, তোমার গাল এমন লাল হয়ে যাচ্ছে কেন? আমার দিকে তাকাও, আমি কিন্তু সব রোগের ডাক্তার। মহুয়া, সব রোগের? আহনাফ, হুম, শুধুমাত্র তোমার জন্য। তোকে দেখতে পেতনির মতো লাগছে। ছোঁয়া পেছনে ফিরে এমন কথা শুনে রেগে গেল।
নির্জন এভাবে মুখে ভূতের মতো আটা ময়দা মেখে ঘুরে বেড়াচ্ছিস কেন? দিন দুপুরে জিন পেতনি ভেবে নিয়ে যাবে। ছোয়াহ নির্জনের বাচ্চা, শুধু কি আমি সেজেছি? সবাই আজ আটা ময়দা মেখেছে। এতক্ষণ তো দেখলাম আটা ময়দা মেখে ঘুরে বেড়ানো খরগোশের মতো মুখ মেয়েদের পেছনে ঘুরলি। নির্জন, তুই আমাকে ফলো করছিস? তুই এমনিতেই সুন্দর আটা ময়দা মেখে ডাইনি সেজে বাচ্চাদের সাথে সাথে আমাদের মতো ভদ্র ছেলেদের ভয় দেখানোর কি দরকার? যা, মুখ ধুয়ে আয়। রাগে ছোঁয়ার ইচ্ছে করছে নির্জনের মাথা ভারী মারতে। ছোঁয়াহ, পেতনি, ভূত, ডাইনি আর কিছু বাকি থাকলে তাও বলে ফেল। নির্জন ছোঁয়ার দিকে এগিয়ে আসলো। ছোঁয়া নিজের অজান্তেই 2 পা পিছিয়ে গেল। নির্জন তাও এগিয়ে এসে ছোঁয়ার দিকে ঝুঁকে ছোঁয়ার এলোমেলো হয়ে থাকা চুল ফু দিয়ে উড়িয়ে দিল। ছোঁয়ার শরীর কেঁপে উঠল, কেমন বরফের মতো জমে গেছে। নির্জন কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল, বউ বউ লাগছে। ছোঁয়া অবিশ্বাস চোখে নির্জনের দিকে তাকালো। এক ঝাঁক লজ্জা এসে ভিড় করেছে ছোঁয়ার চোখে মুখে। সাজ্জাদ মুগ্ধ চোখে তাকিয়ে আছে মেঘলার দিকে। গোলাপি লেহেঙ্গায় সুন্দর লাগছে মেঘলাকে। মেঘলার টানাটানা চোখগুলোতে আবারও প্রেমে পড়ল সাজ্জাদ। কি নামে ডেকে বলবো আপনাকে? মন্দ করেছে আপনার ওই 2টি চোখে। আমি যে মাতাল হাওয়ারই মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি, বলবে কি লোকে? কি নামে ডেকে বলবো আপনাকে? মন্দ করেছে আমাকে ওই 2টি চোখে। সাজ্জাদ মেঘলার পাশে দাঁড়িয়ে বলে উঠল, গোলাপি লেহেঙ্গায় আপনাকে সদ্য ফোটা গোলাপের মতো স্নিগ্ধ মায়াবতী লাগছে। মেঘলা হেসে বলল, ধন্যবাদ। সাজ্জাদ আশেপাশে তাকিয়ে দেখল সামিয়া কাউকে খুঁজছে। সাজ্জাদ উল্টো দিকে ফিরে গেল। মেঘলা হেসে বলে উঠল, মেয়েটা দেখতে যেমন সুন্দরী, মিষ্টি চেহারার অধিকারী, তেমনই মিশুক। আপনাকে খুঁজছে, ডাক দিব? সাজ্জাদ, একদম না, গোলাপের রানী। মেঘলা, গোলাপের রানী? সাজ্জাদ, আজ আপনাকে গোলাপের রানী লাগছে। সাজ্জাদ মেঘলার দিকে তাকিয়ে বলে উঠল, যদিও হয় সে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী, তবুও সে তুচ্ছ। ভালোবাসি আমি যাকে, দিয়েছি গোলাপ গুচ্ছ। যত্ন করে রাখবে সেটা, দেবে না সে ফেলে। থাকবে সেথা যত্ন করে তার মনেরই ডালে। যদি সেটা ছুঁড়ে ফেলে হব উদাসীন, হারিয়ে যাব আমি তখন স্বপ্ন মূল্যহীন। মেঘলা, আপনি চেষ্টা করলে কবি হতে পারবেন। আপনিও কাউকে ভালোবাসেন। সাজ্জাদ হেসে বলল, এইগুলো তো পছন্দের কবিদের থেকে কপি করা। মেঘলা হেসে ফেলল। সাজ্জাদ আবার বলে উঠল, আমি বলবো সে দেখতে একটি গোলাপ, কিন্তু চাইলেই ধরতে পারি না, কারণ গোলাপেও কাঁটা আছে। তাও আমি ভুল করে একবার সারা জীবনের জন্য ধরতে চাই। সাজ্জাদ, দেখি দিন দিন প্রেমের কবি হয়ে যাচ্ছ। সাজ্জাদ মেঘলা পেছনে ফিরে তাকালো। শ্রাবণ 2 হাত বুকে ভাঁজ করে দাঁড়িয়ে আছে। সাজ্জাদ, তেমন কিছু না ভাইয়া। শ্রাবণ সাজ্জাদের দিকে গম্ভীর কণ্ঠে বলে উঠল, অন্যদের কপি না করে নিজে কিছু করার চেষ্টা করেন। সাজ্জাদ মাথা নেড়ে কেটে পড়ল এখান থেকে। শ্রাবণ মেঘলার সামনে গিয়ে বলে উঠল, আমি আপনাকে আমার সাথে সাথে থাকতে বলেছিলাম। মেঘলা, আমি ছোট বাচ্চা নই। শ্রাবণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, সাজ্জাদের থেকে দূরে থাকবে। মেঘলা, কেন? আপনি কি সাজ্জাদের সাথে দেখলে জেলাস হন? শ্রাবণ, তোমরা মেয়েরা সব সময় বেশি বুঝো। আমি নিষেধ করেছি দ্বিতীয়বার যেন ওকে তোমার আশেপাশে না দেখি। বিয়ে খুব সুন্দর করে শেষ হয়ে গেল। বাড়ির সবার মন খারাপ। বাড়ির উঠানে বসে আছে আনোয়ার চৌধুরী আর উনার বড় ছেলে, সাথে অনেক আত্মীয় স্বজনরা। আহনাফ রুমে ফ্রেশ হয়ে মোবাইলে কথা বলতে বলতে বের হচ্ছে। শ্রাবণ বসে আছে, ওরা সবাই কাল বাড়ি ফিরবে, আজ সন্ধ্যা হয়ে গেছে। নির্জনের মোবাইলে একটা কল আসলো। নির্জন ফোন কানে নিয়ে কথা বলল। আচমকা নির্জনের হাত থেকে মোবাইল পড়ে গেল।
সবাই নির্জনের দিকে তাকাতেই নির্জনের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। পড়ে যেতে নিলে আহনাফ দ্রুত গিয়ে নির্জনকে ধরল। শ্রাবণ মোবাইল হাতে নিয়ে কানে দিল। নির্জনের কাছে হালিমা বেগম ছুটে আসতেই নির্জন বলে উঠল, আব্বু। বলেই কেমন বাচ্চাদের মতো কাঁদতে শুরু করল। কেউ কিছু বুঝতে পারছে না কি হয়েছে। শ্রাবণ মোবাইল কানে চেপেই থমকে দাঁড়িয়ে রইল। আনোয়ার চৌধুরী, কি হয়েছে? শ্রাবণ, দাদু ছোট আব্বু হসপিটাল। শ্রাবণ চেষ্টা করেও বাকিটা কাউকে বলতে পারল না। ওর গলায় কথা আটকে গেছে, কেউ মনে হচ্ছে গলা চেপে ধরে রেখেছে। নির্জন, আব্বু আর নেই। কখন কার মৃত্যু কিভাবে আসে কেউ বলতে পারে না। মৃত্যু কারো বয়স দেখে না, যার ডাক যখন আসবে তাকে যেতেই হবে। গ্রাম থেকে সবাই হসপিটালে গিয়ে দেখে মিরাজ চৌধুরী আর নেই। হসপিটালে নিয়ে আসার আগেই মারা গেছেন। যেই কেসের জন্য গ্রামে যেতে পারেনি সেই কেসের তদন্ত করতে গিয়েই মৃত্যু ঘটেছে। হালিমা বেগমের পাগলামি দেখে কেউ নিজের চোখের পানি ধরে রাখতে পারেনি। স্বামী হারিয়ে পাগলের মতো আচরণ করতে শুরু করেছেন। নির্জন, চঞ্চল ছেলেটা যেন একদম শান্ত হয়ে গেছে। সে যেন বাবা নয়, জীবনের চাবি হারিয়ে ফেলেছে। চাবি ছাড়া যেমন তালা মূল্যহীন, বাবা ছাড়া নির্জনের নিজেকে ঠিক তেমন মনে হচ্ছে। মানুষ বলে ছেলেরা নাকি কষ্ট পেলেও কাঁদতে জানে না। নির্জন আজ 3 দিন দরজা বন্দী। বাবা হারিয়ে একদম ভেঙে পড়েছে। ডাক্তার বলল এটা অ্যাক্সিডেন্ট, কিন্তু সবাই এটা মেনে নিলেও মেঘলা কিছুতেই মেনে নিতে পারল না এটা অ্যাক্সিডেন্ট। ডাক্তার কিছু লুকাচ্ছে। এটা মার্ডার। প্ল্যান করে মিরাজ চৌধুরীকে খুন করা হয়েছে। বাড়িটা কেমন নিশ্চুপ হয়ে গেছে। আনোয়ার চৌধুরী ছেলের এমন মৃত্যুতে নরম হয়ে গেছেন। আফরোজা বেগম কিছুই জানেন না। উনার শুধু শ্বাস চলছে, কখন উনি নিজেই চলে যান সেই চিন্তায় আছে সবাই। সকালে নাস্তা বানিয়ে সবাইকে ডাকলেন আমেনা বেগম। নিরুপমা আস্তে ধীরে নেমে আসলো। মুখটা কেমন চুপসে আছে। আমেনা বেগমও, কি হয়েছে? নিরু শরীর ভালো না। নিরুপমা হাসার চেষ্টা করে বলল, ভালো ভাবি। আব্বা ভাই কই? আমেনা বেগমও আব্বার জন্য উপরে খাবার দিয়ে আসছে টুম্পার আম্মা। আর আপনার ভাই অফিসে চলে গেছে, অফিসে কাজের সমস্যা চলছে। নিরুপমা খাবারের প্লেটে খাবার নিয়ে হালিমা বেগমের রুমের সামনে গেল। দরজা খুলে ভেতরে ঢুকে দেখল হালিমা বেগম জায়নামাজে বসে কাঁদছেন। নিরুপমার চোখে জলে ভরে উঠল। আজ হালিমার এই চোখের পানির জন্য যে সে নিজে দায়ী। আজ ভাই হারিয়েছে, কাল না জানি আরো কতজন হারাতে হয়। নিরুপমা খাবার প্লেট রেখে জলদি বেরিয়ে গেল রুম থেকে। জীবনের কালো অধ্যায় যে আবার শুরু হলো। কি লুকাতে চাচ্ছে নিরুপমা? দেখতে দেখতে কেটে গেল 1 মাস। এই 1 মাসে সবাই কিছুটা স্বাভাবিক হয়েছে, স্বাভাবিক হতে পারেনি হালিমা বেগম। স্বামী হারিয়ে কেমন চুপচাপ হয়ে গেছেন। পাল্টে গেছে নির্জন। আগের মতো বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, এখানে সেখানে ঘুরে বেড়ানো, কথায় কথায় ফাজলামো করা সব বন্ধ হয়ে গেছে। বাসায় আসছে, খাচ্ছে আর রুমে যাচ্ছে, কারো সাথে দ্বিতীয় কোনো শব্দ খরচ করছে না। সকাল সকাল চেঁচামেচির শব্দ শুনে ঘুম ভেঙে গেল সবার। সবাই নিচে নেমে আসলেও নির্জনের কোনো খবর নেই, সে ঘুমাচ্ছে। আহনাফ শ্রাবণ আনোয়ার চৌধুরীর পাশে বসে আছে। আজাদ চৌধুরীর আগে নির্জনকে ডেকে আনতে বলেছেন। নির্জন নিচে এসে দাঁড়ালো। আজাদ চৌধুরী নির্জনের দিকে পেপার এগিয়ে দিয়ে রেগে বলে উঠলেন, এইসব কি নির্জন? নির্জন কাগজটা হাতে নিয়ে একটু হাসল, তারপর সবার দিকে তাকিয়ে বলল, আপনারা এভাবে দাঁড়িয়ে আছেন কেন? এখানে কি সার্কাস দেখানো হচ্ছে? আহনাফ ধমক দিয়ে বলে উঠল, নির্জন, আব্বু যা বলছে উত্তর দে। নির্জন ভাই তুমিও।
এতদিন কাজ করিনি বলে কত কিছু বলতে, এখন কাজ নিয়েছি, এটাতে তো কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। আজাদ চৌধুরী, কাজ নিয়েছ ভালো কথা, পুলিশের জব কেন নিতে হবে? তুমি চাইলে এখনই অফিসে জয়েন হতে পারো। নির্জন, আমি এই বিষয়ে আর কিছু বলতে চাচ্ছি না বড় আব্বু। আজাদ চৌধুরী রেগে বলে উঠলেন, যা ইচ্ছে করো, দরকার হলে ঘরে বসে খাও, তাও পুলিশের চাকরি করতে পারবে না। নির্জন মৃদু হাসল। হালিমা বেগম ছেলের দিকে তাকিয়ে আবার রুমে চলে গেলেন। উনি খুব ভালো করেই জানেন ছেলে কেন স্বামীর পুলিশের চাকরি নিয়েছে। নির্জন তদন্ত করে সেই লোক পর্যন্ত পৌঁছাবে যে এত নিষ্ঠুরভাবে ওর আব্বুকে মেরেছে। সে প্রতিশোধ নিবে, একটা একটা করে সবাইকে বের করবে। চঞ্চল হাসিখুশি একটা ছেলে শান্ত মস্তিষ্কে কতটা ভয়ঙ্কর হতে পারে তা কেউ কল্পনাও করতে পারবে না। শ্রাবণের দিন দিন কাজের চাপ বাড়ছে। অফিসের ঝামেলার সাথে সাথে যুদ্ধ করতে করতে সে ক্লান্ত, তবুও কোনো উন্নতি হচ্ছে না, দিন দিন কোম্পানির অবস্থা খারাপ হচ্ছে। খারাপ সময় আসলে সব দিক দিয়ে আসে। বাড়িতে আসলে বাড়িটা কেমন নির্জীব লাগে, অফিসে গেলে সব এলোমেলো লাগে। কোথায় আছে সব কিছুর সমাধান? শ্রাবণ কাগজপত্র গুছিয়ে উঠে দাঁড়ালো। মেঘলা তাড়াহুড়ো করে কফি রাখতে গিয়ে পায়ে কিছুটা ফেলে দিল। শ্রাবণ দ্রুত পানি ঢেলে দিল মেঘলার পায়ে। মেঘলা ব্যথা পেলেও হাসি মুখে বলে উঠল, আমার কিছু হয়নি, আপনার জন্য আরেক মগ নিয়ে আসি। আপনার অফিসে দেরি হচ্ছে। আসলে নিচে একটা কাজ করতে গিয়ে আপনার কফির কথা মনে ছিল না। শ্রাবণ, চুপচাপ বসো, দেখি পা এদিকে দাও। মেঘলা, কিছু হয়নি তো। শ্রাবণ বরফ এনে মেঘলার পায়ে লাগিয়ে ঠান্ডার মলম লাগিয়ে দিল। মেঘলা, আপনার শ্রাবণ, চুপ। আমার কফি লাগবে না, একটু রেস্ট নাও। মেঘলা ভদ্র মেয়ের মতো চুপচাপ বসে রইল। শ্রাবণ অফিসের জন্য রেডি হয়ে মেঘলার দিকে তাকালো। মেঘলা হ্যাঁ করে শ্রাবণকেই দেখছিল। 1 মাসে লোকটা কতটা চেঞ্জ হয়ে গেছে। রাতদিন কাজ করে নিজের অবস্থা করেছে কি, একটুও নিজের যত্ন নেয় না। শ্রাবণ ফাইল হাতে নিয়ে বের হতে গিয়েও ফিরে তাকালো, বউ থেকেও পানসে মুখে অফিসে যেতে হয়। মেঘলা ভ্রু কুঁচকে তাকালো। তাহলে কি কাল থেকে আপনার জন্য অফিসে যাওয়ার আগে মিষ্টি এনে রাখব? শ্রাবণ হেসে বলল, বউ চাইলে শুধু অফিসে যাওয়ার আগে কেন, 24 ঘন্টা মিষ্টি দিতে পারে। মেঘলা, কিন্তু আপনি তো মিষ্টি পছন্দ করেন না। শ্রাবণ ফুস করে একটা শ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে গেল। বউকে কি মিষ্টির কথা বলল, আর বোকা বউ কি বুঝল? আহনাফ রেগে মহুয়ার দিকে তাকিয়ে আছে। মহুয়া কাচুমাচু করছে। এই 1 মাস খুব সুন্দর করে আহনাফকে ইগনোর করেছে। আহনাফের অ্যাসিস্ট্যান্টের কাজ ছেড়ে টিউশনি করাচ্ছে। বাড়ির কারো মন মানসিকতা ঠিক নেই, সেই জন্য চলে যাওয়ার কথাও বলতে পারছে না। আহনাফ, এই 1 মাসে আমি কতবার খবর পাঠিয়েছিলাম। মহুয়া, একই বাসায় একই ছাদের নিচে, তাও কেন চিঠি লিখে খবর পাঠাতে হবে? আহনাফ, আমার ইচ্ছে। এখন বলো আমাকে ইগনোর কেন করছো? মহুয়া, আমি কাউকে ইগনোর করিনি। আহনাফ, তাহলে আমার অ্যাসিস্ট্যান্টের কাজ কেন ছেড়েছ? মহুয়া, আমার অ্যাসিস্ট্যান্টের কাজ ভালো লাগে না। আহনাফ, তাহলে আমার বাচ্চা সামলানোর জবটা নিতে পারো। মহুয়া, আপনার বাচ্চা? আহনাফ, রাজি হলে। মহুয়া, আপনার বউ বাচ্চা আছে? আহনাফ, বউ তো আছে, তবে বাচ্চা এখনো ডাউনলোড হয়নি, বউ বাচ্চার জব নিতে চাইলে। মহুয়া রেগে বলে উঠল, অসভ্য লোক। আহনাফ, অসভ্য আর সভ্য যাই বলো, দুইটার থেকে একটা জব তো নিতেই হবে। হয় অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও, না হয় আমার বাচ্চার জবটা নিয়ে নাও। আমার আম্মু ও নাতিনাতনির মুখ দেখুক। মহুয়া লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। ছাদের দরজা লাগানো চাইলেও পালাতে পারবে না।
আহনাফ, তুমি লজ্জা পাচ্ছ, অথচ আমি লজ্জা পাওয়ার মতো এখনো কিছুই বলিনি। মহুয়া, আমি মোটেও লজ্জা পাচ্ছি না, আমার আপনার দিকে তাকাতে ইচ্ছে হচ্ছে না। আহনাফ, কেন? আমি দেখতে কি একটু বেশি আকর্ষণীয় যে তাকালেই কাছে আসো এমন ফিলিংস হবে? মহুয়া কানে দুই হাত দিয়ে বলে উঠল, চুপ করেন, আপনি দেখতে খুবই বাজে, আমি ভেবে পড়ে জানাবো। আহনাফ মনে যেন থাকে বলেই পকেট থেকে একটা বেলিফুলের মালা বের করে মহুয়ার দিকে এগিয়ে আসলো। আহনাফ, এত বড় চুল সামলাতে সমস্যা হয় না? মহুয়া, আমার অভ্যাস হয়ে গেছে। আহনাফ বেলিফুলের মালা এগিয়ে দিয়ে বলে উঠল, তোমার জন্য। ছোঁয়া একটু পর পর নির্জনের রুমে উকি দিচ্ছে। মহুয়াকে নিয়ে আসতে চেয়েছিল কিন্তু আহনাফের জন্য পারল না। নির্জনের সামনে যেতে সে ভয় পাচ্ছে। কি আজব, এক সময় সারাদিন ঝগড়া মারামারি লেগে থাকতো আর আজ একটু কথা বলবে কেমন ভয় লাগছে। হঠাৎ চুপচাপ হয়ে যাওয়া মানুষগুলোর সাথে কথা বলতে ভয় কাজ করে। আজকাল ছোঁয়ার দিন কাটে ভার্সিটি আর ছোট মামির ঘরে। ছোট মামির কষ্টগুলো কেমন নিজের মনে হয়। ছোঁয়া নির্জনের রুমে প্রবেশ করার আগেই আজাদ চৌধুরীকে রেগে ফোনে কারো সাথে কথা বলতে দেখে থেমে যায়। আজাদ চৌধুরী, তুমি থেমে যাও, এর পরিণাম ভালো হবে না। আমি খুব জলদি তোমার মুখোমুখি হব। আজাদ চৌধুরী, তুমি আমাকে আগের রূপে ফিরে যেতে বাধ্য করছো। আজাদ চৌধুরী, তোমার বউ বাচ্চার প্রতি তো মায়া কর। আজাদ চৌধুরী, তোমার এমন দিন আসবে রাস্তার কুকুরও ফিরে তাকাবে না। আফজাল। আজাদ চৌধুরী রেগে মোবাইল দেয়ালে ছুঁড়ে ফেললেন। ছোঁয়া ভয় চুপ, সে ঠাসস করে নির্জনের রুমে গিয়ে লুকিয়ে গেল। আজাদ চৌধুরী আশেপাশে তাকিয়ে মোবাইল তুলে নিয়ে রুমের দিকে চলে গেলেন। ছোঁয়া বুকে থুথু দিয়ে লম্বা শ্বাস নিল। বড় মামা ভীষণ রাগী, নিশ্চয়ই অফিসের কারো সাথে ঝামেলা হয়েছে, প্রচুর রেগে আছেন। নির্জন ওয়াশরুম থেকে বের হয়ে ছোঁয়াকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হল। এই এক মাসে আজ প্রথম ছোঁয়া নির্জনের রুমে আসলো। নির্জন, ছোঁয়া। ছোঁয়া প্রথম ভয় পেয়ে গেল, নির্জনকে দেখে হেসে বলল, নির্জন তুমি? নির্জন, আমার রুমে তো আমিই থাকব। কিছু প্রয়োজন? ছোঁয়া, হুম। নির্জন, কি? জলদি বলে বের হ। ছোঁয়া চুপ করে আছে। নির্জন এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে যা বলবি বল। ছোঁয়া, তুমি কি বিরক্ত হয়েছ আমাকে দেখে? নির্জন ছোঁয়ার দিকে না তাকিয়ে শার্টের বোতাম লাগিয়ে নিল। নির্জন, এত অভিনয় না করে কি লাগবে বলে বের হ, আমি বাহিরে যাব। ছোঁয়া, তোমাকে লাগবে। নির্জন ঘড়ি হাতে নিয়ে থমকে যায় কিছু সময়ের জন্য। এই একটা কথায় এমন কি ছিল? একটা গলি থেকে বের হয়ে দৌড়তে গিয়ে হুঁচট খেয়ে রাস্তায় পড়ল মেঘলা। পেছনের দিকে ফিরে দিকে সবগুলো এই দিকেই আসছে। মেঘলা পায়ের দিকে তাকিয়ে দেখল পা দিয়ে রক্ত পড়ছে। হাতে ছুতারা চিহ্ন, রির আঘাত খেয়ে অনেকটা কেটে গেছে। মেঘলা আশেপাশে তাকালো, কেউ নেই। এখনই তো পেছনে ছেলেগুলো ছিল, কোথায় গেল? আর কত বসে থাকবেন, উঠেন। মেঘলার ভয়ে বুক কেঁপে উঠল। পরিচিত কারো কণ্ঠ শুনে চুপসে গেল। এই কি অবস্থা হয়েছে আপনার পায়ের? মেঘলা তাকিয়ে দেখল সাজ্জাদ আর নির্জন দাঁড়িয়ে আছে। মেঘলা আস্তে করে উঠে দাঁড়াল। নির্জন, হাঁটতে তো কষ্ট হবে। ভাইকে বলবো আসতে। সাজ্জাদ, ভাইকে কেন বলতে হবে? আমি কোলে নিব। মেঘলা। মেঘলা, না ধন্যবাদ। নির্জন, গাড়িতে উঠে বসুন, হসপিটাল যেতে হবে। মেঘলা নির্জনের হাত শক্ত করে ধরে বলল, আচ্ছা তবে। নির্জন বলল, এখন কোনো কথা নয়, ভাবি আগে বাসায় যেয়ে নেই। মেঘলা ভয়ে মাথা নাড়ল। হসপিটাল থেকে বাসায় আসতেই সবাই ঘিরে ধরল মেঘলার হাত পায়ে ব্যান্ডেজ কেন? নির্জন বলল, তেমন কিছু না, ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। শ্রাবণ তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে মেঘলার দিকে।
মেঘলা খুঁড়িয়ে খুঁড়িয়ে সিঁড়ির কাছে যেতেই শ্রাবণ কোলে তুলে নেয় মেঘলাকে। সবাই তাতে একটুও অবাক হয়নি, শুধু অবাক হয়ে তাকিয়ে আছে সাজ্জাদ। সে নিতে চাইল, মেঘলা নিষেধ করল, আর শ্রাবণের কোলে কি সুন্দর উঠে গেল। শ্রাবণ চলে যেতেই আমেনা বেগম বলে উঠল, এক এক করে আমাদের পরিবারের সাথে কি হচ্ছে আল্লাহ! এমন কেন হচ্ছে? দিন দিন সব খারাপ হচ্ছে। নিরুপমা চুপচাপ বসে আছে। তিনি কিছু ভাবতে ব্যস্ত। মোবাইলের রিংটোনে সবাই নিরুপমার দিকে তাকায়। নিরুপমা মোবাইল হাতে নিয়ে দ্রুত নিজের রুমে চলে যায়। আমেনা বেগম বলল, আজকাল নিরুর আবার কি হয়েছে? কেমন অদ্ভুত আচরণ করছে? আনোয়ার চৌধুরী কিছু না বলে মেয়ের ভীতু দৃষ্টিতে সবার দিয়ে তাকিয়ে রুমে ছুটে যাওয়া দেখলেন। মেঘলা বাড়ির পেছনে একটা গাছ বেয়ে নিজের বারান্দায় নামল। গ্রামে অনেক এমন গাছ বেয়ে ছিল বিধায় তেমন একটা কষ্ট হয়নি। নিজের রুমে আস্তে করে প্রবেশ করে ছোঁয়াকে খুঁজল। ছোঁয়াকে না পেয়ে একটা শান্তির নিঃশ্বাস নিয়ে বিছানায় শুয়ে পড়ল। হাতের ছোট একটা পেনড্রাইভের দিকে তাকিয়ে হাসল। শ্রাবণ সেই কখন থেকে মেঘলাকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে, কিন্তু মেঘলা কিছু ঠিকভাবে উত্তর দিচ্ছে না। শ্রাবণ বলল, আমি কিছু বলছি মেঘলা। মেঘলা বলল, এত কিছু জেনে আপনার কাজ কি? নিজের কাজ করুন, আমার বিষয় এত ভাবতে হবে না। আর 10 দিন পর আপনাদের সবার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। শ্রাবণ বলল, খাবার খেয়ে মেডিসিন খেয়ে নাও। মেঘলা বলল, আপনি তো খুশি তাই না? আমার মতো একটা খারাপ মেয়ের সাথে থাকতে হবে না। শ্রাবণ বলল, মেঘলা এখন কিন্তু বেশি বেশি বলছো। আমি তোমাকে খারাপ মেয়ে বলিনি, আমি শুধু বলেছি বখাটে বাজে মেয়েদের মতো এত রাত অবধি বাহিরে কেন থাকো। তুমি বুঝতে হবে তুমি একটা মেয়ে। মেঘলা বলল, মেয়ে বলে কি ঘরকুনো হয়ে থাকব? কেন, মেয়েরা ছেলেদের থেকে এখন কম কিসে? সব দিকে মেয়েরা ছেলেদের থেকে এগিয়ে। শ্রাবণ বলল, হ্যাঁ ঠিক বলেছ। এখন আর ছেলে ছিনতাইকারী দেখা যায় না, ঘরে বাইরে সব জায়গায় মেয়ে। জিনিসপত্র লুটপাট করার সাথে সাথে মনও ছিনতাই লুটপাট করে নিচ্ছে। মেঘলা বলল, মন ছিনতাই করা যায়? শ্রাবণ বলল, হয়তো যায়। তোমার এখন বুঝতে হবে তুমি এখন একা নও। তোমার নামের সাথে এখন আমার নাম যুক্ত, এই বাড়ির প্রতিটি সদস্য জড়িয়ে আছে। তুমি এখন কারো বউ, কারো জীবন, যা হয়তো তুমি নিজেও জানো না। তোমার কিছু হলে কারো পৃথিবী থমকে যাবে, বেঁচে থেকে কেউ মরে যাবে। তোমার জীবনের মূল্য তোমার কাছে না থাকতে পারে, অন্য কারো কাছে তোমার থাকাটা ভীষণ প্রয়োজন। একদিন 2 দিনের জন্য নয়, একটা আস্ত জীবন কাটাতে হবে মেঘলা। মেঘলা খুশিতে নিচের দিকে তাকিয়ে রইল। মুখ আড়াল করে নিল শ্রাবণ, যেন এই খুশি দেখতে না পায়। শ্রাবণ বলল, জলদি খেয়ে মেডিসিন খেয়ে শুয়ে পড়। মেঘলা হাতের দিকে তাকালো, ছুরিটা ধরতে গিয়ে হাতে লেগে গেছে, অনেকটা কেটেছে। এই হাত দিয়ে কিভাবে খাবে? শ্রাবণ মেঘলার কিছু বলার অপেক্ষায় ছিল, কিন্তু না, এই মেয়ে ভাঙবে কিন্তু মোচকাবে না। শ্রাবণ খাবারের প্লেট হাতে নিয়ে মেঘলাকে খাইয়ে দিল। শ্রাবণ আচমকা বলে উঠল, দিন দিন কেমন বউ পাগল ছেলেদের মতো হয়ে যাচ্ছি। 2 দিন পর দেখা যাবে মানুষ আমাকে দেখলেই বলবে, ওই যে বউ পাগল লোক রাস্তা দিয়ে যাচ্ছে। মেঘলা হু হু করে হেসে উঠল। মেঘলার হাসি দেখে শ্রাবণ গাল ফুলিয়ে বলে উঠল, মজা নিচ্ছ? নাও, এখনই সময়। আমারও সময় আসবে। ফোনের রিংটোন বেজেই চলছে, কিন্তু মহুয়ার একদম ইচ্ছে করছে না উঠে ফোনটা হাতে নিতে। সে আজ অনেক ক্লান্ত, অনেক কষ্ট। চোখ মেলে মোবাইল হাতে নিয়ে আহনাফের এত কল দেখে অবাক হল, সাথে ভয়ও পেল। আহনাফের কিছু হয়নি তো? দ্রুত মোবাইল হাতে নিয়ে কল দিল। আহনাফ কল কেটে আবার ভিডিও কল দিল। আহনাফ বলল, অন্ধকার কেন, সামনে আসো।
মহুয়া এক হাতে চুলগুলো ঠিক করে সামনে আসতেই আহনাফ বলল, শান্তি। মহুয়া বলল, এত কল মেসেজ কিছু হয়েছে? আহনাফ বলল, হয়েছে। এই যে মন, মস্তিষ্ক, চোখ সব কেউ দখল করে নিয়েছে। সবকিছু আমার হয়েও আমার কথা শুনছে না। এই যে এত কাজের চাপেও তোমাকে দেখার তৃষ্ণা পেয়ে বসেছে। মহুয়া হাসল, হেসে বলে উঠল, আপনার শহর স্নিগ্ধতার, আমার শহর বিষাদের, বিষাক্ত। আপনার শহর ফুলের রাজ্য, আমার শহর কাটার। আমাদের দুজনের রাস্তা দুই দিকে। আহনাফ মহুয়ার কথা শুনে চোখ থেকে চশমা খুলে রাখল। তুমি বিষাক্ত পান করলে মরে যাব, তাও একবার নয়, বারবার পান করতে চাই। তুমি কাটা পায়ে ফুটলে ব্যথা পাই, তবুও সেই ব্যথায় সুখ খুঁজে পাই। তুমি এই শীতের রাতের চাদর জড়িয়ে রাখলে উষ্ণ পাই, না রাখলে কেঁপে উঠি। মহুয়া বলল, এটা আবেগের বয়স নয়, রাখি। আহনাফ বলল, আবেগের বয়স সেই কবেই কাটিয়ে এসেছি, এটা আবেগ নয়, ভালোবাসা। তুমি আমার বিয়ে করা বউ, তোমার প্রতি আবেগ কেন আসবে? এদিকে আসো, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। মহুয়া বলল, খেয়েছেন? আহনাফ বলল, না। মহুয়া বলল, বাসায় আসবেন কখন? আহনাফ বলল, আরো 1 ঘন্টা লাগবে। মহুয়া বলল, রাখব। আহনাফ বলল, এদিকে আসতে বলেছিলাম। মহুয়া বলল, বলিন। আহনাফ বলল, একটা কিস দেই? ছোট একটা কপালে দিব। মহুয়া ঠাস করে কল কেটে দিল। লজ্জায় নাক গাল লাল হয়ে গেছে। লোকটা দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছে। কি আজব মানুষের মন, যেই জিনিস কখনো পছন্দ ছিল না তা আজ অভ্যাস হয়ে গেছে। বড় চোখ, চুল, ফর্সা মুখ, লম্বা মেয়ে যার কখনো পছন্দ ছিল না, আজ সেই ছেলে এমন মেয়েকে এক নজর দেখার জন্য মরিয়া হয়ে উঠেছে। মহুয়া ফোন রেখে ভাবতে লাগল, লোকটা কি কষ্ট পাবে আমার এমন আচরণে। ঈষৎ এভাবে কলটা কেটে দেওয়া উচিত হয়নি। আমার কি দোষ? দূর। মেঘলার রুমে এসে উকি দিতেই দেখল মেঘলা বসে আছে আর কিছু ভাবছে। মহুয়া মেঘলার থেকে অনুমতি নিয়ে রুমে প্রবেশ করল। শরীর কেমন আছে? ভালো। পায়ে কি বেশি ব্যথা? ছুরিটা কি বেশি গভীরে গিয়েছে? মেঘলা অবাক দৃষ্টিতে তাকালো মহুয়ার দিকে। মেঘলা বলল, না, বেশি গভীরে ক্ষত হয়নি। তুমি কিভাবে? মহুয়া হেসে মেঘলার সামনে একটা পেনড্রাইভ রাখল। মেঘলার মুখ আপনা আপনি হ্যাঁ হয়ে গেল। যেই জিনিসের জন্য এত কিছু সেটা মহুয়ার কাছে কি করছে? মেঘলা বলল, এটা তোমার কাছে কিভাবে? তুমি কোথায় পেয়েছ? মহুয়া বলল, আস্তে আস্তে। তুমি বাসা থেকে বের হওয়ার সময় আমি তোমাকে ফলো করি, ফাহিম স্যারের সাথে যা বলেছিলে সব শুনেছিলাম, তখন বুঝলাম পেনড্রাইভটা খুব প্রয়োজন। তোমাকে যখন সবাই আঘাত করে ধরতে ব্যস্ত, তখনই আমি পেছনের দরজা দিয়ে অফিসে ঢুকে যাই। বাহিরে একটা গ্লাস ফেলতেই ভেতর থেকে একটা মেয়ে বেরিয়ে আসে আর বাহিরে তোমাকে দেখে ছুরি দিয়ে আঘাত করে, তখন পুরো অফিসে কেউ ছিল না আর আমি সেই সুযোগ কাজে লাগিয়ে পেনড্রাইভ খুঁজে নেই। মেঘলা বলল, তুমি জানো এটা কত ইম্পর্টেন্ট আমার জন্য? মহুয়া বলল, এত কিছু তো জানি না, তবে তুমি কে? তোমার আসল পরিচয় কি? আবার এটা বলো না বস্তি থেকে অলৌকিক শক্তি দিয়ে সিআইডি অফিসার হয়ে গেছো। মেঘলা পেনড্রাইভ হাতে নিয়ে বলল, আমাকে ছাদে নিয়ে চলো। ছোঁয়া হালিমা বেগমের রুম থেকে বের হলো। সারাক্ষণ হালিমা বেগমের সাথে গল্প করতে ভালো লাগে। হালিমা বেগমের কেমন অভ্যাস হয়ে যাচ্ছে ছোঁয়ার সাথে গল্প করার। এই এক মেয়ে যার কাছে শান্তি খুঁজে পায়, কথা বললে ভেতর শান্ত হয়, স্বামীর মৃত্যুর কথা কিছু সময়ের জন্য ভুলে থাকেন। ছোঁয়া নিরুপমার রুমের সামনে এসে দরজা ধাক্কা দিবে, তখন ভেতরে একটা নাম শুনে থমকে গেল। আফজাল। এই নামটা কালকেও বড় মামার মুখে শুনেছে।
আম্মুও ফোনে কাউকে আফজাল বলছে। ছোঁয়া দরজা ধাক্কা না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। হসপিটালে জ্ঞান ফিরতেই আমি চারপাশে তাকিয়ে কিছুই চিনতে পারছিলাম না। আমার সারা শরীরে ব্যান্ডেজ করা ছিল। শুধু দূর থেকে কয়েকজনের কথা ভেসে আসছিল, ডাক্তার আমার মায়াডারে বাঁচাই দেন। এত টাকা তো নাই, আমার যা আছে তা দিয়েই চেষ্টা করতাছি ডাক্তার। আপনার মেয়ের স্মৃতি হারিয়ে ফেলেছে। গাড়ি অ্যাক্সিডেন্টে খুব কম এমন রোগীদের বাঁচানো যায়। আমি জানি না আমার কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল। একজন মহিলা এসে বলল আমি উনার সন্তান, আমিও তাই বিশ্বাস করে নেই। তারপর থেকে বস্তিতে আমার অভ্যাস হয়ে ওঠে। আমি ওই মহিলাকে মা ডাকতে শুরু করি। মায়ের ইচ্ছে ছিল আমাকে পড়াশোনা করানোর, কিন্তু টাকা ছিল না। বাসায় বাসায় কাজ করে যা পেত তা দিয়ে আমার মেডিসিন আর আমাদের খাওয়া খরচ হয়ে যেত। ক্লাস 5-এ উঠার পর মায়ের এক মারাত্মক রোগ হয়। চিকিৎসার অভাবে মার শরীর দিন দিন খারাপ হতে শুরু করে। একদিন মা আমাকে ছেড়ে চলে যায় না ফেরার দেশে। মায়ের কেউ ছিল না বস্তিতে। আমার বাবা কোথায় তাও আমি কিছুই জানতাম না। ছোট ছিলাম, অ্যাক্সিডেন্টের জন্য বেশি কিছু মনেও রাখতে পারতাম না। খুব জলদি ভুলে যেতাম। আঘাত মাথায় পেয়েছিলাম, চিকিৎসাও ভালো করাতে পারেনি। মায়ের মৃত্যুর পর পড়াশোনা বন্ধ। নিজের খাওয়ার জন্য ঘরে কিছু না পেয়ে বাহিরে বের হলাম। বাহিরের দুনিয়া খুব কঠিন। একদিন, 2 দিন, 3 দিনের দিন সবার দরজা বন্ধ। পুরো একটা দিন ঘুরেও যখন খাবার পেলাম না, রাস্তায় বসে কাঁদতে শুরু করলাম। কোনো কাজও জানতাম না। খাবারের জন্য পাগল প্রায়। তখন একটা দোকানে রুটি চোখে পড়তেই চুরি করার কথা মাথায় আসলো। আপনি যখন মৃত্যুকে নিজের খুব নিকটে দেখবেন, তখন আপনার কোনটা সঠিক কোনটা ভুল তা মাথায় আসবে না। আমি সেই দিন দোকান থেকে রুটি চুরি করে দৌড় দেই। দোকানদারের ভয়ে দৌড় দেওয়ার সময় রাস্তায় আবারও কারো গাড়ির সাথে ধাক্কা খাই। ভাগ্য ভালো, তেমন কিছু হয়নি, হাত পা ছুলে গিয়েছিল। সেই দিন আমি ভাবতেও পারিনি সেই চুরি আর অ্যাক্সিডেন্ট আমার ভাগ্য এভাবে পাল্টে দিবে। গাড়িটা ছিল সিআইডি অফিসার আরমান খানের। দোকানদার আমাকে ধরে চোর বলে মারতে শুরু করে। তখন আমাকে বাঁচিয়ে নেয় আরমান স্যার। আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমাকে নিয়ে আসে নিজেদের বিশাল বাড়িতে। আরমান স্যারের কোনো সন্তান নেই। আরমান স্যারের স্ত্রী নীলা ম্যাডামও অনেক ভালো মনের মানুষ। আমাকে নিজের মেয়ের মতো আদর ভালোবাসা দিয়ে বড় করলেন। ভালো ডাক্তার দেখিয়ে সুস্থ করে তুললেন। নতুন জীবন দিলেন। পড়াশোনা করাচ্ছেন, স্বাধীন জীবন দিয়েছেন। সাথে সিআইডি চাকরি নিলাম। নিজের সাহসিকতায় আর বুদ্ধিতে আজ আমি সিআইডি অফিসার মেঘ চৌধুরী, যাকে এক নামে সবাই চিনে। তবে আমাকে দেখেনি কেউ। অনলাইনে গুগলে সার্চ দিলে আমার সব তথ্য আসবে, সাথে মাস্ক ক্যাপ পরা ছবি। আমি কখনো মাস্ক ক্যাপ ছাড়া সাংবাদিকের ক্যামেরায় ধরা দেইনি, তাই আমার ফেস কারো চিনা নাই। আর এই জন্যই আমি আমার কেসগুলো খুব সহজে সমাধান করতে পারি। নিজের জীবনের গল্প বলে থামল মেঘলা। মহুয়া খুব মন দিয়ে শুনছিল সেই গল্প। তাহলে আমাদের বাড়িতে পরিচয় গোপন করে বউ সেজে মিথ্যা পরিচয় দিয়ে আছেন কেন? মেঘলা। মহুয়া পেছনে ফিরে তাকাল। নির্জন দাঁড়িয়ে আছে, নির্জনের পেছনে সাজ্জাদ। মেঘলা বলল, তোমরা? নির্জন বলল, আমরা আগে থেকেই ছাদে ছিলাম, আপনারা খেয়াল করেননি। মেঘলা বলল, তাহলে তোমরাও সব জেনে গেলে? এমনিতেও 10 দিন পর সব সত্য সামনে চলে আসবে। নির্জন বলল, আমি আর মহুয়া সেই কবেই আপনার আসল পরিচয় জানি, শুধু জীবনের গল্পরা জানা ছিল না। মেঘলা বলল, কিভাবে? মহুয়া বলল, মনে আছে আমাকে রনি তুলে নিয়ে গিয়েছিল, তখন একটা মেয়ে এসেছিল আমাকে বাঁচাতে। আমি তখন মেয়েটার মুখ দেখিনি, তবে কার্ডে নাম দেখেছিলাম, সিআইডি অফিসার মেঘ। বাসায় এসে অনেক ভেবেছি, কাউকে বলিনি।
হঠাৎ তোমার কথাই মনে হচ্ছিল, প্রথম থেকেই তোমার পরিচয় নিয়ে আমার সন্দেহ হতো। তুমি বাহিরে যেতেই তোমার রুমে গিয়ে সব খুঁজতে শুরু করলাম, লাস্টে তোমার একটা ডায়েরিতে সেই কার্ড খুঁজে পেলাম। মেঘলা বলল, বাহ, আমার থেকেও বড় গোয়েন্দা তোমরা। নির্জন বলল, আমি তোমাকে সিআইডি অফিসে যেতে দেখতাম প্রায়। সিআইডি অফিসের পাশেই সাজ্জাদের বাসা, তারপর খোঁজ নিয়ে সবটা জানতে পারি। অনেক কষ্ট হয়েছিল সত্যি কথা বের করতে। ফাহিম তো মুখ খুলতে চায়নি, তুলে নিয়ে মাথায় পিস্তল ধরে সত্যি কথা বের করেছি। সাজ্জাদ এতক্ষণে মুখ খুলল, গল্প এখনো বাকি আছে মেঘলা, বাকিটা শেষ করুন। মেঘলা বলল, বাকিটা অন্য দিনের জন্য তোলা থাক। নির্জন বলল, আমাদের বাড়িতে কেন? আর ভাইকেই কেন? ভাই কি আসামি? না মানে সিআইডিরা তো আসামিদের পেছনে লেগে থাকে, তাই বললাম। মেঘলা আকাশের দিকে তাকিয়ে হেসে উঠল, তোমার ভাই অনেক বড় আসামি, আর সেই জন্যই আমি সারা জীবনের জন্য তোমার ভাইয়ের পেছনে লেগে গেলাম, মৃত্যুর আগে পিছু ছাড়ব না। মৃত্যুর পরেও আমি পিছু নিব। রাত 1টায় বাড়িতে ফিরল আহনাফ। মহুয়া কলিং বেলের শব্দ শুনে নিচে এসে দরজা খুলল। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। মহুয়া দরজা খুলে আহনাফের সাথে অপরিচিত পুরুষ দেখে সালাম দিয়ে সরে দাঁড়ায়। আহনাফের সাথে অপরিচিত পুরুষ এসেছে শুনে আমেনা বেগম উঠে আসলেন, মেহমান এসেছে, খাবারের ব্যবস্থা করতে হবে। নিচে এসে মহুয়াকে দেখে হাসলেন। মহুয়াকে বরাবর সব সময় উনি পছন্দ করেন। সোফায় আহনাফ বসে কারো সাথে কথা বলছে। আমেনা বেগম আগে রান্না ঘর গিয়ে চা বানিয়ে নিলেন, মহুয়া ফ্রিজ থেকে খাবার নামালো, গরম করতে হবে। আমেনা বেগম চা হাতে নিয়ে লোকটার সামনে দাঁড়াতেই অবাক হয়ে হাত থেকে চায়ের কাপ নিচে পড়ে গেল। কাপের সাথে সাথে উনার শরীর কেঁপে উঠল। কাপা কাপা কণ্ঠে লোকটার দিকে তাকিয়ে বলল, আফজাল। মধ্যরাতে সবাই ড্রয়িং রুম জুড়ে বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে। 2তলা থেকে মেঘলা, মহুয়া, ছোঁয়া দাঁড়িয়ে নিচে কি হচ্ছে বুঝার চেষ্টা করছে। আনোয়ার চৌধুরী সবার দিকে তাকিয়ে আফজাল সাহেবের দিকে তাকালো। আফজাল মুখে হাসি ফুটিয়ে বলে উঠল, আব্বা কেমন আছেন? আনোয়ার চৌধুরী গম্ভীর কণ্ঠে বলে উঠল, এতগুলো বছর পর তুমি? আমরা তো ভেবেছিলাম তুমি মরে গেছো। আফজাল বলল, এত বছর পর আমার স্মৃতি ফিরে পেয়ে ছুটে আসলাম আব্বা। আনোয়ার চৌধুরী বলল, এতদিন কোথায় ছিলে? নিশ্চয়ই নতুন বউ বাচ্চা আছে, এখন এখানে কেন এসেছো? আফজাল বলল, কি বলছেন আব্বা? আমার বউ বাচ্চা বলতেই নিরু আর আমার আদরের মেয়ে ছোঁয়া, আর কেউ নেই আমার জীবনে। নিরুপমা নড়েচড়ে বসলেন, অগ্নিদৃষ্টিতে তাকালেন আফজালের দিকে। কত বড় মিথ্যাবাদী! ছোঁয়া ফিসফিস করে বলে উঠল, এই লোকের নাম আফজাল। আমি বড় মামা আর আম্মুকে উনার সাথে কলে কথা বলতে শুনেছি, তাও ভীষণ রেগেছিল। মেঘলা বলল, কি কথা হচ্ছিল? ছোঁয়া সব বলল। মেঘলাকে সাথে মহুয়াও শুনল। আনোয়ার চৌধুরী আমেনা বেগমের দিকে তাকিয়ে বলল, ওর জন্য খাবারের ব্যবস্থা কর বৌমা, যা হবার কাজ সকালে হবে। এখন বাকিরা গিয়ে ঘুমাও। আফজালের মুখে শয়তানি হাসি ফুটে উঠল। নিরুপমার আগে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে হনহন করে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। আমেনা বেগম রান্না ঘরে গেলেন। আহনাফ ওপরে নিজের রুমে যাওয়ার সময় ওদের সামনে পড়ল। মহুয়ার দিকে তাকিয়ে বলে উঠল, 1 কাপ কফি নিয়ে আসেন। মহুয়া ছোঁয়ার দিকে তাকালো, ছোঁয়া হামি তুলে রুমের দিকে চলে গেল। মেঘলা ওদের দিকে তাকিয়ে বলে উঠল, তোমাদের মধ্যে কি কিছু চলছে? আহনাফ মেঘলার কথা শুনে হেসে বলল, হয়তো চলছে। মহুয়া বলল, মিথ্যা কথা, কিছুই চলছে না। লোককে তো আমি চিনিও না। আহনাফ বলল, আচ্ছা কফি নিয়ে আসেন, চিনিয়ে দিব আমিকে। মহুয়া বলল, আমি এখন পারবো না, ঘুমাবো। আহনাফ বলল, আমি অপেক্ষা করছি। মহুয়া ভেঙচি কেটে নিচে নেমে গেল।
মেঘলা নিজের রুমে চলে গেল। শ্রাবণ ল্যাপটপ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কাজ করছে। মেঘলা বলল, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়েন, কাজ সকালেও করা যাবে। শ্রাবণ মেঘলার দিকে তাকিয়ে হাসল। মেঘলা বলল, হাসছেন কেন? হাসার মতো কি বললাম? শ্রাবণ বলল, শাড়িতে তোমাকে একটু বেশি সুন্দর আর বউ বউ লাগে। মেঘলা বলল, আপনার অফিসে ঝামেলা চলছে? শ্রাবণ বলল, একটু। মেঘলা বলল, সব ঠিক হয়ে যাবে, এভাবে দিন রাত কাজ করলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। শ্রাবণ বলল, কি ব্যাপার, আজ বউয়ের মতো কথা বলছো? মেঘলা বলল, এতদিন কি বোনের মতো কথা বলতাম? শ্রাবণ বলল, না, মনে হতো শালিকার সাথে এক ঘরে আছি। যদিও শালিকাও এর থেকে ভালো জিজুর খেয়াল রাখে। মেঘলা বিছানা করে মোবাইল রেখে শুয়ে পড়ল। কাল অনেক কাজ আছে, কথা পেঁচালে রাত এভাবে শেষ হয়ে যাবে। মেঘলা বলল, লাইট বন্ধ করুন, আলোতে ঘুম আসে না। শ্রাবণ ল্যাপটপ বন্ধ করে লাইট বন্ধ করে দিল। মহুয়া আমেনা বেগমের সাথে আফজাল সাহেবকে সব কিছু এগিয়ে দিল। আফজাল আমেনা বেগমকে বলে উঠল, এটাকে ভাবি। আমেনা বেগম কিছু সময় মহুয়ার দিকে তাকিয়ে হেসে বলল, আমার বোনের মেয়ে। আফজালের মুখে শয়তানি হাসি ফুটে আছে। আফজাল বলল, ও আচ্ছা, বাড়িটা আগের মতোই আছে। আমেনা বেগম টুকটাক কথা বলছেন আফজালের সাথে। আজাদ চৌধুরী এখনো সোফায় বসে আছেন। কিভাবে কি করবেন? আফজালের সত্য নিরুপমা, মিরাজ চৌধুরী আর উনি ছাড়া বাসার কেউ জানে না। এতদিন দূর থেকে ক্ষতি করে শান্ত হয়নি, এখন ঘরে ঢুকে গেছে। ছেলেদের কি সত্যিটা বলে দেওয়া উচিত? বাবা এসেছে শুনেও ছোঁয়ার মধ্যে কোনো পরিবর্তন নেই, এটা কেমন বাবা? এসেও একবার মেয়েকে দেখতে চাইল না। অভিমান যেন ভেড়ে গেল। অভিমান? আমরা অভিমান করি প্রিয় মানুষের প্রতি, এই লোক তো প্রিয় নয়। বাড়িতে এত কিছু হয়ে গেল, নির্জন একবারও নিচে নেমে আসলো না। বাড়িতে কে আসছে, কি হচ্ছে, এতে যেন কিছুই যায় আসে না নির্জনের। সে এখন নতুন পুলিশের জব নিয়েছে, বাবার কেস নিয়ে ভীষণ ব্যস্ত। মহুয়া কফি নিয়ে চুপি চুপি আহনাফের রুমে রেখে চলে আসতে নিলেই খপ করে হাত ধরে ফেলল আহনাফ। মহুয়া চোখ বন্ধ করে নিজেকেই কয়েকটা বকা দিল। নিজে না এসে আমেনা বেগমকে পাঠালেই হতো। আহনাফ মহুয়ার হাত ধরে বলে উঠল, কি চুরি করতে এসেছ? মহুয়া রেগে বলে উঠল, আপনার রুমে আছে কি চুরি করার? আহনাফ অবাক হওয়ার মতো মুখ করে পুরো রুমে চোখ বুলিয়ে বলল, আমার রুমে নেইটা কি? মহুয়া বলল, আপনার রুমের কোনো কিছুই আমার প্রয়োজন নেই। আর আমি চোর নই, কফি দিতে এসেছিলাম। আহনাফ বলল, সত্যি তুমি চোর না? মহুয়া বলল, আপনি দেখতে পারেন আমি কিছুই নেইনি। আহনাফ মহুয়ার দিকে ভালো করে তাকাতেই মহুয়া একটু সরে গিয়ে বলে উঠল, আমি আপনার রুম দেখতে বলেছি, আমাকে না। আহনাফ বলল, আমার মন শরীর এই আমিটাকেই চুরি করে নিয়েছ মহুয়া সুন্দরী। মহুয়ার বুক ধুকপুক করছে, এই লোকের সামনে আসলেই এমনটা হয়? আহনাফ বলল, এই চুরির শাস্তি হিসেবে এখন তুমি আমাকে একবার জড়িয়ে ধরবে। মহুয়া সাথে সাথে 2 পা পিছিয়ে গেল। আহনাফ বলল, দূর, কি কপাল আমার। বিয়ের পরও একবার জড়িয়ে ধরার জন্য 1000 বাহানা খুঁজতে হয়। সারাদিন হসপিটালে তোমার স্বামী এত কাজ করে, বাসায় আসলে তো একবার জড়িয়ে ধরে জিজ্ঞেস করতে পারো কেমন আছি। মহুয়া বলল, আমাদের বিয়েটা আর 5টা বিয়ের মতো নয়। আহনাফ বলল, তাহলে বলছো আর 5টা বিয়ের মতো জলদি করে নিতে? মহুয়া বলল, আমি ঘুমাবো যাই। আহনাফ বলল, পালাচ্ছ কেন? আর 5টা বিয়ের মতো হওয়ার আগে জমিয়ে প্রেম তো করা যায়। মহুয়া চোখ বড় বড় করে তাকালো, এই লোকের কি আজ মাথার তার নড়ে গেছে? আহনাফ বলল, আইডিয়া কিন্তু খারাপ না। শখ ছিল প্রেম করে বিয়ে করব, কিন্তু তুমি তো দিলে না।
এখন আপাতত যতদিন পাই শখ পূরণ করে নেই, আজ থেকে তুমি আমার বউ না প্রেমিকা। মহুয়া বলল, হসপিটালে রোগী দেখে আপনি নিজেও রোগী হয়ে গেছেন, ভালো ডাক্তার দেখান। আহনাফ বলল, এই রোগের ডাক্তার তুমি, মেডিসিনও তুমি। মহুয়ার লজ্জায় মুখ লাল হয়ে গেছে। আহনাফ বলল, তুমি লজ্জা পাচ্ছ? মহুয়া বলল, না, আমার অ্যালার্জি সমস্যা। আহনাফ হেসে পকেট থেকে বেলি ফুলের মালা বের করে মহুয়ার হাতে দিয়ে বলে উঠল, যাও। মহুয়া বলল, প্রতিদিন বেলি ফুলের মালা নিয়ে আসার কি দরকার? আহনাফ বলল, তোমার পছন্দ তাই। আহনাফ মহুয়ার হাত থেকে বেলি ফুলের মালা নিয়ে ওকে ঘুরিয়ে চুলের খোপায় পরিয়ে দিল। আহনাফ বলল, ফুলের খোপায় ফুল। মহুয়া এক হাতে খোপায় বেলি ফুল স্পর্শ করে লজ্জায় রুম থেকে বেরিয়ে গেল। সকাল থেকেই ছোঁয়া উকি মারছে নির্জনের রুমে। নির্জন রুমে নেই। সাহস করে নির্জনের রুমে প্রবেশ করল ছোঁয়া। নির্জনের পুলিশের ড্রেস বিছানার উপর ছিল। ছোঁয়া দরজা বন্ধ করে উল্টিয়ে পাল্টিয়ে ড্রেসগুলো দেখে নিল। ইচ্ছে করল একবার পরে দেখতে। আয়নার সামনে নির্জনের সুন্দর করে বাজ করা ড্রেস পরে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ছোঁয়া। বাহ, তোকে তো একদম পুলিশ পুলিশ লাগছে রে ছোঁয়া, যদিও ড্রেসগুলো একটু বেশি লম্বা। নিজের প্রশংসা নিজেই করছে। মোবাইল বের করে ফটাফট কয়েকটা ছবি তুলে নিল, সাথে কয়েকটা টিকটক করে নিল। চুলগুলো ছাড়া ছিল, সুন্দর করে বেঁধে পেছনে ফিরতেই ভয় চিৎকার দিয়ে পড়ে যেতে নেয়। নির্জন সাথে সাথে ওর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। ছোঁয়া ভয় চুপসে গেছে। নির্জন রুমে কিভাবে আসলো? ভেতর দিয়ে তো দরজা লাগানো ছিল। নির্জন ছোঁয়াকে ছেড়ে 2 পা পিছিয়ে দাঁড়ালো। পকেটে হাত রেখে ভালো করে দেখে নিল। ছোঁয়া নিজের দিকে তাকিয়ে নির্জনের দিকে তাকালো। বোকা হেসে বলল, রুমে কিভাবে আসলে? নির্জন চাবি দেখালো। ছোঁয়া বলল, আমি আসলে দেখছিলাম তোমার ড্রেসটা সুন্দর হয়েছে কিনা। নির্জন বলল, এখন তো মনে হচ্ছে ড্রেসটা আমার না তোর। ছোঁয়া বলল, না না, এটা তোমার ড্রেস। নির্জন বলল, খুলে রুম থেকে বের হ, আমার সময় নেই। ছোঁয়া নির্জনের আচরণ স্বাভাবিক দেখে বলে উঠল, আমাকে কেমন লাগছে? নির্জন বলল, আয়নায় তাকা। ছোঁয়া ঠোঁট উল্টে বলে উঠল, এতক্ষণ তো আয়নায় দেখলাম। নির্জন আবার ছোঁয়াকে আয়নার দিকে ঘুরিয়ে দিল। ছোঁয়ার মাথা নির্জনের বুকে। নির্জন ছোঁয়ার কানের পাশে মুখ নিয়ে বলে উঠল, এমন বেশরম বেশে একজন ছেলের সামনে দাঁড়িয়ে বলছিস আমাকে কেমন লাগছে? এখন তুই বল, তোকে কেমন লাগছে? ছোঁয়া লজ্জায় মাথা নিচু করে আশেপাশে ওড়না খুঁজছে। বিছানার পাশে ওড়না পড়ে আছে। ছোঁয়া সরতে গেলে নির্জন আটকে বলে উঠল, আয়নার দিকে তাকা। ছোঁয়া নিচের দিকে তাকিয়ে বলল, উহু। নির্জন বলল, তাকাতে বলেছি ছোঁয়া। ছোঁয়া চোখ পিটপিট করে আয়নায় তাকালো। নির্জন বলল, সুন্দর লাগছে। এই সৌন্দর্যের বর্ণনা কিভাবে দিতে হয় আমার জানা নেই, কিভাবে প্রকাশ করতে হয় জানা নেই। তবে আমার দেখা সবচেয়ে সুন্দরী নারী আমার সামনে। ছোঁয়া লজ্জায় বারবার চোখের পলক ফেলছে। নির্জন ছোঁয়াকে ছেড়ে বলে উঠল, যা, ড্রেস রেখে নিজের রুমে যা। প্রয়োজন ছাড়া যখন তখন আমার রুমে আসবি না। ছোঁয়া কথা না বাড়িয়ে ড্রেস রেখে রুম থেকে বেরিয়ে গেল। ছোঁয়া বেরিয়ে যেতেই নির্জন বলে উঠল, আমার বোকা ফুল। আফজাল সাহেব গেস্ট রুম থেকে বের হয়ে সোফায় বসে ছোঁয়ার দিকে তাকালো। ছোঁয়া নিরুপমার সাথে ভার্সিটিতে যেতে হবে বলছে। আফজাল সাহেব বলল, তুমি ছোঁয়া আমার মেয়ে। উপস্থিত সবাই আফজাল সাহেবের দিকে তাকালো। ছোঁয়া মুচকি হেসে বলে উঠল, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি আমার মায়ের মেয়ে, আর কারো নই। আফজাল বলল, অভিমান। আজাদ চৌধুরী সবাইকে ডাকলেন ড্রয়িং রুমে।
আজ নির্জন, আহনাফ, শ্রাবণ, আনোয়ার চৌধুরী সবাই ড্রয়িং রুমে আছে। মেঘলার মুখে হাসি ফুটে আছে। আজাদ চৌধুরী একবার মেঘলার দিকে তাকালো। মেঘলা চোখের ইশারায় কিছু বুঝাতেই আজাদ চৌধুরী গম্ভীর কণ্ঠে বলে উঠল, আজ তোমাদের সবাইকে একটা গল্প শোনাতে চাই। নির্জন বলল, অন্য দিন শুনি, বড় আব্বু আজ অফিসে। আজাদ চৌধুরী বলল, চুপচাপ বসে থাক নির্জন। নির্জন চুপ হয়ে গেল। আফজাল রাগী চোখে আজাদ চৌধুরীর দিকে তাকিয়ে আছে। আজাদ চৌধুরী হেসে বলে উঠল, গল্প শুরু করি। বেশি বড় না ছোট। আমরা ছিলাম দুই ভাই এক বোন। ছোট কাল কাটে গ্রামেই, তারপর ব্যবসার জন্য আব্বা শহরে চলে আসে। দেখতে দেখতে কয়েক বছর কেটে যায়, কোম্পানির উন্নতি হতে শুরু করে। আমি পড়াশোনা শেষ করে কোম্পানি দেখাশোনা শুরু করি। মিরাজ পড়াশোনা করে আর নিরু ক্লাস 9-এ উঠেছে। আব্বা গ্রামে গিয়ে সাথে করে নিয়ে আসলো আমাদের পাশের বাড়ির এক চাচার মেয়েকে। মেয়েটা বেশ পিচ্চি ছিল, দেখতে মাশাআল্লাহ ফুলের মতো ছিল। আমি আদর করে ফুল ডাকতাম। ওর মা আরেকজনের সাথে চলে গিয়েছে আর বাপ নতুন বিয়ে করে বউ আনছে। নতুন বউ আজ ওর হাত পুড়ে ফেলেছে, সেই জন্য আব্বা নিজের সাথে করে ওকে এখানে নিয়ে এসেছিল। স্কুলেও ভর্তি করালো। আস্তে আস্তে আমাদের নিশ্চুপ বাড়িটা চঞ্চলতায় মেতে উঠল। মারিয়া ছিল খুব চঞ্চল, হাসিখুশি একটা মেয়ে। ধীরে ধীরে পিচ্চি মেয়েটা আমাদের চোখের সামনে বড় হতে শুরু করল। আব্বার পছন্দে আমার বিয়ে হলো আমেনার সাথে। বিয়ের 4 বছরের মাথায় আমাদের সংসারে শ্রাবণ আসলো। সেই দিন বাড়িতে কি আনন্দ ছিল, বংশের প্রথম সন্তান এসেছে। নিরুর জন্য বিয়ে আসতে শুরু করলো, তার মধ্যে শুনতে পেলাম নিরুর প্রেম চলছে আমার বেস্ট ফ্রেন্ড আফজালের সাথে। প্রথম আমি নিষেধ করি, নিরুকে মেরেও ছিলাম, কিন্তু ওর জেদের কাছে হার মানতে হয়েছিল। আফজালের সাথে ওর বিয়ে ঘরোয়া ভাবে হয়ে গেল। আফজালের এই শহরে কেউ ছিল না, সেই জন্য আমাদের সাথেই বাড়িতে থাকতে শুরু করল। তাকে আমার কোম্পানিতে চাকরি দিলাম। দিনকাল ভালোই যাচ্ছিল। দেখতে দেখতে নিরুর বিয়ের 5 বছর চলে গেছে। এর মধ্যে মিরাজের বিয়ে হয়ে গেছে। আহনাফ, নির্জনকে নিয়ে সারাদিন মেতে থাকত মারিয়া। আব্বা ঠিক করলেন এবার মারিয়ারও বিয়ে দেওয়া উচিত। আস্তে আস্তে মারিয়ার মধ্যে চঞ্চলতা হারিয়ে গেল, কেমন যেন চুপচাপ হয়ে গেছে, প্রয়োজন ছাড়া রুম থেকে বের হয় না, কারো সাথে কথা বলে না। মানুষ দেখলেই ভয়ে শিউরে ওঠে। ধীরে ধীরে চোখের নিচে কালি পড়ে যাচ্ছে। যেই মেয়ের মুখ থেকে হাসি সরত না, সেই মেয়ে হাসতে ভুলে গেল। আমেনা, নিরু সবাই অনেক ভাবে জিজ্ঞেস করত, সব সময় এড়িয়ে চলতে শুরু করলো সবাইকে। আমাদের বাড়ির পেছনে একটা ভাঙা ঘর এখনো আছে। সেই ঘরটা ছিল মারিয়ার ভীষণ পছন্দের। ঘরের সামনে একটা বকুল ফুলের গাছ ছিল। প্রতিদিন 3টা ফুলের মালা গেঁথে বাড়ির 2 বউ আর নিরুর খোপায় পরিয়ে দিত। এটা করে ও আনন্দ পেত। সবাই বলল বিয়ে দিয়ে দিতে। ছেলে দেখা শুরু করলাম। মারিয়া দেখতে ভীষণ মিষ্টি একটা মেয়ে ছিল, আমাদের আরেক বোন। রক্তের সম্পর্কই কি সব, আত্মার সম্পর্ক হয়ে গিয়েছিল মারিয়ার সাথে সবার। ছেলেও পছন্দ করা শেষ। বিয়ের তারিখ ঠিক করার আগের রাতে মারিয়া হঠাৎ আমার রুমে আসলো। আমাকে আচমকা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। আমিও কতটা বোকা ছিলাম, ভাবলাম বিয়ে ঠিক হচ্ছে, তাই হয়তো সবার জন্য মায়া লাগছে, তাই কাঁদছে। আমেনাও অনেক বুঝিয়ে আহনাফকে সাথে দিয়েছিল। আহনাফ ছিল মারিয়া ফুপিমনি বলতেই পাগল। আহনাফের বয়স 5 তখন, আর শ্রাবণের 8, নির্জন 2। সকালে সবাই ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে আসলো। শুক্রবার ছিল সবার ছুটির দিন। একমাত্র মারিয়ার দেখা নেই। আহনাফ কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে আসলো। আমেনা জড়িয়ে ধরে শান্ত করাল। সারা বাড়ি খুঁজেও মারিয়াকে পাওয়া গেল না।
সবাই চিন্তিত হয়ে পড়ল। দিন শেষ হয়ে বিকেল হয়ে গেল। আম্মা কি মনে করে বলল, মারিয়াকে বাড়ির পেছনের ঘরে নাই তো। হালিমা বেগম গেল মারিয়াকে দেখতে। কিছু সময় যেতেই হালিমার চিৎকার শুনে সবাই দৌড়ে সেই ঘরে গিয়ে যা দেখল তা হয়তো কখনো কল্পনা করিনি। আজাদ চৌধুরী চশমার আড়ালে চোখের পানি মুছে নিলেন। আহনাফ বলে উঠল, কি হয়েছিল উনার সাথে? আজাদ চৌধুরী বন্ধ করে, মারিয়ার ঝুলন্ত শরীরটা দেখে আমার আত্মা কেঁপে উঠেছিল। ছোট থেকে বোন ভেবে ভালোবেসে বড়করা পিচ্চিটার শরীর এভাবে দেখব। আম্মা জ্ঞান হারালেন, কখনো কেউ ওকে পর মনে করেনি। আম্মা নিজের মেয়ের মতো ভালোবেসে বড় করেছে। আহনাফ কেন উনি এমনটা করলেন? আজাদ চৌধুরীর চোখ মুখ শক্ত হয়ে উঠল। নির্জন, উনি কি মৃত্যুর আগে কোনো চিঠি বা ডায়েরি লিখে যাননি? আজাদ চৌধুরী চুপ করে রইলেন। আহনাফ কিছু সময় চুপ থেকে আফজালের দিকে তাকিয়ে বলল, আর আপনি হঠাৎ কোথায় থেকে আসলেন? ছোট থেকে শুনে এসেছি ছোঁয়া জন্মের আগে অ্যাক্সিডেন্টে আপনি মারা গেছেন। তাহলে এত বছর পর কোথায় থেকে আসলেন? আফজালের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। শ্রাবণ শান্ত কণ্ঠে বলল, সেই জন্যই কি ছোট থেকে সেই ঘরে প্রবেশ করা সবার জন্য নিষিদ্ধ ছিল? নিরুপমা দূর থেকে ছলছল চোখে তাকিয়ে আছে আজাদ চৌধুরীর দিকে। ছোট বোনটার কথা মনে হতেই ভেতরটা কেমন কেঁদে উঠল। বলে উঠল, তুই আমাকে বাঁচতে দিলি না আপা। সে আমাকে বাঁচতে দিল না। সব প্রশ্ন মাথায় রেখে সবাই নিজেদের কাজে লেগে পড়ল। ড্রয়িং রুমে আজাদ চৌধুরী আর আফজাল সাহেব বসে আছে। আফজাল শয়তানি হেসে বলল, কি লাভ হলো কাহিনী শুনিয়ে? আজাদ চৌধুরী, তুই ঠিক আগের মতোই আছিস। কুত্তার লেজ যেমন কখনো সোজা হয় না, তুইও তেমন। আফসোস, সময় থাকতে আমার বোনটা বুঝতে পারল না, চিনতে পারল না। আফজাল, তোর সব শেষ না করে আমি ভালো হচ্ছি না। আজাদ চৌধুরী, আমাকে শেষ করতে এসে নিজের ধ্বংস ডেকে আনলি। আফজাল, তোর ছেলের বউরা তো মাশাল্লাহ। আজাদ চৌধুরী রেগে তাকালো। আফজাল বংশ, শিক্ষা সব দিক দিয়ে। আজাদ চৌধুরী কিছু বললেন না। আফজাল, একটা মজার কথা শুনবি? এইসব আমার প্লেন ছিল। বলে হেসে কুটি কুটি খাচ্ছে। আজাদ চৌধুরী হাসলেন। বোকা, নিজের ধ্বংস নিজে ডেকে আনল। আজাদ চৌধুরী আমেনা বেগমকে ডেকে বললেন, বাড়িতে ভালো ভালো রান্নার আয়োজন করো, আজ জামাই আদর হবে। আফজাল বেশ অবাক হচ্ছে আজাদ চৌধুরী আচরণে। চোখে মুখে ভয় নেই কেন? মহুয়া মেঘলার জন্য টেনশন করছে। সেই সকালে বের হয়েছে মেঘলা। কোনো বিপদ হলো না তো? আমেনা বেগমও আজ টুকটাক মেঘলার কথা জিজ্ঞেস করল। বাড়ির বউ সকালে বের হয়েছে, এখন রাত হয়ে গেছে। মেয়েটার কি আমার ছেলের টাকায় হয় না? এখনো চুরি বাটপারি করার জন্য বের হতে হয়। কিছুটা রাগও প্রকাশ করলেন, কিন্তু ছেলের জন্য বেশি কিছু বললেন না। রান্না শেষ করে মহুয়া টিউশন করাতে বেরিয়ে গেল। আস্তে আস্তে রাত 9টা বাজবে। আহনাফ এত বলার পরেও মহুয়া টিউশন ছাড়েনি, ওর অ্যাসিস্ট্যান্টও আর হয়নি। মহুয়া বের হয়ে যাওয়ার কিছু সময় পর মেঘলা নির্জন একসাথে বাড়িতে প্রবেশ করল। বাড়িতে এসেই আফজালকে ড্রয়িং রুমে দেখে হাসল মেঘলা। আমেনা বেগম মেঘলাকে দেখে মুখ কালো করে বলে উঠল, তোমার তাহলে বাড়িতে আসার সময় হলো। নির্জনের সাথে এসেছো, নিশ্চয়ই জেল থেকে এসেছো। এখনো কি আমার ছেলের টাকায় হয় না? আমার ছেলে কি তোমার প্রয়োজন মতো সব কিছু দিচ্ছে না? মেঘলা একবার আফজালের দিকে তাকালো। আফজাল কৌতূহলী চোখে তাকিয়ে আছে ওদের দিকে। আমেনা বেগম একদম আফজালের কথা বলেই বসেছিলেন। ছেলের বউকে কিছু কঠিন কথা শোনাতে গিয়ে এভাবে লজ্জা ফেলবেন ভাবতেও পারেননি। নির্জন কিছু বলতে চাইলে মেঘলা শান্ত কণ্ঠে বলে উঠল, নির্জন, তুমি ক্লান্ত, রুমে যাও।
আমেনা বেগম মেঘলার দিকে তাকিয়ে কঠিন আদেশের সুরে বলল, তুমিও রুমে যাও। আফজাল যেন মেঘ না চাইতে বৃষ্টির মতো একটা ফাঁদ পেল। আমেনা বেগমকে বলে উঠল, ভাবি ছেলেকে বিয়ে করিয়েছেন, পরিচয় করালেন না। আমেনা বেগমও, ভাই আপনি আসার পর থেকে সময় হয়ে ওঠেনি। আফজাল, সমস্যা নেই, বাড়িতেই আছি, পরিচিত হয়ে যাব। তা মেয়ের বংশ কেমন? নিশ্চয়ই আজাদের কোনো বন্ধুর মেয়ে হবে। আমেনা বেগম মুখে হাসি টেনে বলে উঠল, মেয়ের বংশ পরিচয় দিয়ে কি করব ভাই? এখন মেয়েটা আমাদের বাড়িতে সারা জীবনের জন্য এসেছে, এখন ওর বংশ পরিচয় সব আমার ছেলে। আফজাল, তাও তো আছেন না, বাবা কি করে? পড়াশোনা কতটুকু করল? আপনাদের সাথে যায় কিনা? আমেনা বেগম রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, আমি নীরুকে দিয়ে চা পাঠাচ্ছি ভাই। আসার পর থেকে এখনো আপনার সামনে আসলো না, নিশ্চয়ই অভিমান করে আছে। নির্জন রুমে এসে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে আজ যা যা তথ্য সংগ্রহ করল সব ভালো করে দেখতে শুরু করল। দরজায় নক করে উকি দিল ছোঁয়া। নির্জন দরজার দিকে তাকিয়ে আবার নিজের কাজে মন দিল। ছোঁয়া দরজা ঠেলে রুমে এসে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল নির্জনের দিকে। নির্জন একবার তাকিয়ে ভ্রু কুঁচকে আবার নিজের কাজ করছে। ছোঁয়া রেগে কফি নির্জনের সামনে ধরল। নির্জনের এখন এটা খুব প্রয়োজন ছিল, হাত বাড়িয়ে কফি নিতে গেলে কফি সরিয়ে নিল ছোঁয়া। বিছানার পাশে চেয়ারে বসে নিজে আরাম করে কফি খাওয়া শুরু করল। নির্জন জাস্ট অবাক হয়ে ছোঁয়ার কাণ্ডকারখানা দেখছে। ল্যাপটপ বন্ধ করে ছোঁয়ার দিকে ঘুরে বলল, এটা কি হলো ছোঁয়া? ছোঁয়া কিছু না বলে মন দিয়ে কফি খাচ্ছে, যেন এখানে কফি আর ও বাদে আর কেউ নেই, আর ওর একমাত্র কাজ হলো তৃপ্তি করে কফির স্বাদ নেওয়া। নির্জন মুখের সামনে থেকে কফি কেড়ে নিলি। ছোঁয়া, কফি আমি বানিয়েছি, আবার আমি খাচ্ছি। তোমার থেকে কখন কেড়ে নিলাম? নির্জন, কিন্তু বানিয়েছিস আমার জন্য। এই কফি আমার। ছোঁয়া, আমি অর্ধেক খেয়ে ফেলেছি, এখন খাবে। নির্জন থমথমে মুখে ছোঁয়ার দিকে তাকিয়ে বলল, আমার জন্য 5 মিনিটে কফি বানিয়ে আনবি যা। ছোঁয়া এমন ভাবে অর্ডার করছে যেন আমি তাহার কাজের লোক, মাসে মাসে বেতন দিয়ে রাখছে। নির্জন, না, তুই আমার ঘরের রানী, আর রানীর কাজ রাজার আদেশ শোনা, সেটা ভালোবেসে হোক আর ভয় পেয়ে। ছোঁয়া ঠোঁট উল্টে বলে উঠল, তা রাজা মশাই, আপনার রাজ্যটা একটু দেখাবেন? আপনার প্রাসাদটা কোথায়? কোন গ্রহে? আমার না দেখতে ইচ্ছে করছে। নির্জন রাজকীয় ভাবে বলে উঠল, এই বাড়ি হলো রাজপ্রাসাদ, আর এই রুম হলো। ছোঁয়া, থামেন থামেন রাজা মশাই, আজ কি নেশা টেশা করেছেন নাকি? নির্জন, কেন? আমাকে দেখে তোর নেশাখোর মনে হচ্ছে। ছোঁয়া একটু ভাবল, ভালো করে থুতনিতে হাত রেখে নির্জনকে দেখল, তারপর বলে উঠল, না, চেহারা তো ঠিক আছে, তবে কথার মধ্যে পাচ্ছি। বলেই হাসতে লাগল। নির্জন চুপচাপ দেখলে ছোঁয়ার সেই হাসি। ছোঁয়া আবার বলে উঠল, তবে তোর চরিত্র রাজাদের সাথে মিলে যায়। রাজাদের যেমন এক রানীতে হয় না, তোরও তেমন এক মেয়ে প্রেমিকা বউয়েতে হয় না, হবে না। নির্জন ছোঁয়ার দিকে তাকিয়ে বলল, ঠিক বলেছিস, আমার পৃথিবীর সব নারী এনে দিলেও হবে না, আমার তো তোকে লাগবে। তুই আমার রানী হয়ে যা ছোঁয়া, রানী। এই নির্জন রাজা আর কোনো নারীর দিকে তাকাবে না, তোর কসম। ছোঁয়া সবে কফিতে চুমুক দিয়েছিল। নির্জনের এমন কথা শুনে কষ্ট করে ঢুক গিলে নিল। থমথমে মুখে নির্জনের দিকে তাকিয়ে বলল, সত্যি করে বল, তুই আজকে উল্টা পাল্টা কি খেয়ে আসছিস? আমি শুনেছি সব পুলিশ উল্টা পাল্টা জিনিস খায়। নির্জন ছু মেরে ছোঁয়ার হাতের কফির কাপ নিয়ে নিল। ছোঁয়া কিছু বুঝে উঠার আগেই কফিটা মুখে দিয়ে বলল, এই ঠান্ডা কফি তোর মতো এলিয়েন ছাড়া আর কারো পক্ষে খাওয়া সম্ভব না। ছোঁয়া রেগে বলে উঠল, নির্জনের বাচ্চা, আমার কফি দে।
এটা একদম খাবি না, এটো হয়ে গেছে। নির্জন এটো হলেও স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে। ছোঁয়া লাফ দিয়ে দাঁড়িয়ে বলে উঠল, দেখ উল্টা পাল্টা কথা বলবি না। কফি দে, আমি বানিয়ে দিচ্ছি। নির্জন ইচ্ছে করে কাপ উপরে তুলে ধরল। ছোঁয়া আনতে গেলে নির্জন কাপ সরিয়ে নিল আর বেচারি ছোঁয়া গিয়ে পড়ল নির্জনের বুকে। ছোঁয়া ঠোঁট ছুঁয়ে গেল নির্জনের বুক। দুইজনের কেউ বুঝতে পারল না কয়েক মিনিটে হয়ে গেল কি। ছোঁয়া লজ্জায় পুরো জমে গেছে। এতক্ষণ নির্জনের সব কথায় লজ্জা পেলেও বুঝতে দেয়নি, কিন্তু এমনটা হওয়ার পর লজ্জায় মুখ লাল হয়ে গেছে। নির্জনের বুক থেকে মাথা তুলে এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। রেখে গেল এক প্রেমিক পুরুষের কেঁপে উঠা বুকের ধুকপুক। আলগোছে হাতটা বুকে রাখল নির্জন, আবার সাথে সাথে হাত সরিয়ে বলে উঠল, হাত লাগলে যে মুছে যাবে আমার ছোঁয়া রানীর ঠোঁটের প্রথম স্পর্শ। কালো 3 পিস পরা, মাথায় ঘোমটা দেওয়া, লম্বা বিনুনি কোমর ছড়িয়ে নিচে দুল খাচ্ছে। মুখের এক পাশে কিছু চুল অগোছালো ভাবে পড়ে আছে। মহুয়া রাস্তার পাশে বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে আছে। আশেপাশে রিকশা খুঁজছে। রাত 10টা বেজে গেছে আজ। কিছুটা দূরে একটা চায়ের দোকান এখনো খোলা। দোকানের মালিক একজন মধ্যে বয়সী মহিলা। মহুয়া ধীর পায়ে এগিয়ে গেল দোকানে। ব্যাগে দেখে নিল 50 টাকা আছে। মহুয়া এক কাপ চা হাতে নিয়ে পাশে ফিরে দেখল আহনাফ তাকিয়ে মিটিমিটি হাসছে। চোখের ভুল ভেবে চোখ কচলে আবার তাকালো। আহনাফ গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। মহুয়ার পাশে এসে দাঁড়িয়ে বলল, খালা আমাকেও এক কাপ চা দেন। মহুয়া, আপনি? আহনাফ অবাক হয়েছেন। মহুয়া কিছুটা, তবে আপনি এখানে কেন? আহনাফ, বাসায় যাওয়ার সময় আপনাকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখলাম। মহুয়া, তাহলে তো এসেছেন অনেক সময় হবে। আহনাফ, অনেক না, আবার কমও না, 10 মিনিট হবে। গাড়িতে বসেছিলাম। দোকানি চা দিতে আহনাফ হাত বাড়িয়ে নিল। মহুয়া, আপনি তো চা খান না। আহনাফ চায় চুমুক দিয়ে বলল, বাহ, আমার বিষয় তো খুব ভালো জানেন। তা আর কি কি জানেন শুনি। মহুয়া, আপনি নিজেই বলেছিলেন আর আমার স্মৃতি শক্তি খুব ভালো, তাই মনে রেখেছি। আহনাফ, আচ্ছা, বিশ্বাস করে নিলাম। আমি চা খাই না, তবে মাঝে মাঝে টং দোকানের চা খাওয়া হয়, ভীষণ ভালো লাগে। মহুয়া, ঠিক বলেছেন, টং দোকানের চা আলাদা স্বাদ। চা খাওয়া শেষ করে আহনাফ মহুয়ার হাত ধরে কিছু দূর নিয়ে আসলো। শুনশান নীরব চারপাশ। আহনাফ গাড়ি থেকে 2টা বেলি ফুলের মালা বের করে একটা মহুয়ার হাতে পেঁচিয়ে দিল, অন্যটা নিয়ে মহুয়ার পেছনে চলে গেল। মহুয়া কিছু বলতে চাইলে আহনাফ ওর ঠোঁটে আঙ্গুল দিয়ে চেপে বলে উঠল, হুস্যস, একদম চুপ, কোনো কথা হবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। মহুয়া থমকে গেল। ভেতর তোলপাড় শুরু হলো। আহনাফের হাতের স্পর্শে ঠোঁট কাঁপতে লাগল। এলোমেলো দৃষ্টি ফেলে অন্য দিকে চোখ সরিয়ে নিল মহুয়া। আহনাফ মহুয়ার ঘোমটা ফেলে বিনুনিতে দ্বিতীয় বেলি ফুলের মালা পরিয়ে দিল। মহুয়া সামনে গিয়ে বলে উঠল, বেলিপ্রিয়া। আমি তোমার একটা নাম দিয়েছি, বেলিপ্রিয়া, যার শরীর থেকে বেলির ঘ্রাণে মুখরিত হয়ে থাকে আশপাশ। মহুয়া লজ্জায় নিচের দিকে তাকিয়ে গেল। লজ্জা পেলেই গাল লাল হয়ে যায় মহুয়ার। মহুয়াকে লজ্জা পেতে দেখে হাসল আহনাফ। তুমি লজ্জা পেলে তোমাকে বিশ্রী রকমের সুন্দর লাগে বেলিপ্রিয়া। মহুয়া, সুন্দর তো সুন্দর, সুন্দর আবার বিশ্রী হয় কিভাবে? আহনাফ, তুমি বুঝবে না। ঘোমটা দিয়ে নিজেকে আড়াল করে নাও। আমি নিজের উপর বেশি সময় কন্ট্রোল রাখতে পারবো না, ভুল কিছু হয়ে গেলে আমার দোষ দিতে পারবে না। সব দোষ এই প্রকৃতির আর তোমার। মহুয়া প্রথম বুঝতে পারে না আহনাফ কি বলছে। যখন বুঝে সাথে সাথে উল্টো দিকে ফিরে যায়। আহনাফ হাসে মহুয়ার দিকে তাকিয়ে, কি চমৎকার সেই হাসি। কিন্তু এই মুগ্ধকর হাসি তার বেলিপ্রিয়া দেখতে পেল না।
দেখলে হয়তো আবারও হাসির প্রেমে পড়ত এ যে নজর কাড়া হাসি। আহনাফ মহুয়ার সামনে গিয়ে আবার দাঁড়াল। মহুয়া আবার লজ্জায় একদম মাথা নিচু করে নিয়েছে। আহনাফ কিছু সময় তাকিয়ে রইল ওর লজ্জামাখা মুখের দিকে। মহুয়ার আরও কাছে গিয়ে দাঁড়াল। খুব করে ইচ্ছে করল মহুয়ার এলোমেলো চুলগুলো কানের পেছনে গুজে দিতে। যা ভাবা তাই কাজ, হাত বাড়িয়ে মহুয়ার এলোমেলো চুলগুলো কানের পেছনে গুজে দিল। মহুয়ার শরীর কাঁপছে। আহনাফের দৃষ্টি গেল মহুয়ার কাপা কাপা ঠোঁটের উপর। আহনাফ লম্বা লম্বা শ্বাস নিয়ে উল্টো দিকে ফিরে বলে উঠল, গাড়িতে গিয়ে বসো। মহুয়া এক সেকেন্ড ও দাঁড়ালো না, দৌড়ে গাড়ির কাছে চলে গেল। বুকে হাত দিয়ে বলে উঠল, এত জোরে লাফাচ্ছিস কেন? আহনাফ আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, আমার কি হয়েছে? আমি আমাকে চিনতে পারছি না। নিজেকে পাগল পাগল লাগে। এই মেয়ের সামনে আসলে নিজেকে অন্য একজন মানুষ মনে হয়। প্রেমিক হৃদয় জেগে উঠে, নিজের উপর কন্ট্রোল হারাই বারবার। গাড়িতে চুপচাপ বাহিরের দিকে তাকিয়ে বসে আছে মহুয়া। আহনাফ এক মনে গাড়ি ড্রাইভ করছে। আহনাফ নীরবতা ভেঙে বলে উঠল, একটা প্রশ্ন করি। মহুয়া ফিরল না, না ফিরেই বলল, বলেন। আহনাফ সারাক্ষণ একটা মানুষকে ভাবা, তাকে ভাবতেই মুখে হাসি ফুটে উঠা, তাকে ছাড়া অন্য কারো দিকে তাকাতে ইচ্ছে না হওয়া, তাকে দেখলেই বুকের ধুকপুক বেড়ে যাওয়া, তাকে একটু দেখার জন্য মন ছটফট করা। কাজের ফাঁকে তার মুখটা ভেসে উঠা, তাকে ছাড়া সবকিছু মৃত শূন্য অনুভব হওয়া। তাকে দেখলেই প্রেম প্রেম পাওয়া। এইগুলো কিসের লক্ষণ? এই রোগের মেডিসিন কোথায়? মহুয়া থমথমে মুখে আহনাফের দিকে তাকাল। আচমকা হেসে বলে উঠল, আপনি প্রেমে পড়েছেন? আহনাফ, প্রেমের বয়স সেই কবে ফেলে এসেছি। মহুয়া, প্রেমের কোনো নির্দিষ্ট বয়স থাকে না, হয় না। জীবনের প্রতিটা মুহূর্তে আমরা প্রেমে পড়তে পারি, প্রেমে পড়ি। ডাক্তার সাহেব, আপনি নিজের মেডিসিন নিজেই খুঁজে নেন। মেঘলার ঘুমের ঘোরে মনে হলো কেউ ওর দিকে গভীরভাবে তাকিয়ে আছে। কারো নিঃশ্বাস ওর চোখে মুখে উপচে পড়ছে। মেঘলার ঘুম ভীষণ হালকা। মেঘলা পরিচিত পারফিউমের ঘ্রাণ পেয়ে চোখ বন্ধ করে রাখল। শ্রাবণ মেঘলার এলোমেলো চুলগুলো আলতু করে ঠিক করে দিল। শাড়ির আঁচলটা কাপা কাপা হাতে ঠিক করে দূরে সরে গেল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখল মেঘলা ঠিক আগের মতো ঘুমাচ্ছে, চুল এলোমেলো, শাড়ির আঁচল সরে গেছে। শ্রাবণ চোখ সরিয়ে মোবাইল হাতে নিয়ে ব্যালকনিতে চলে গেল। মেঘলা কিছু সময় যেতে শোয়া থেকে উঠে শ্রাবণের পাশে গিয়ে দাঁড়াল। শ্রাবণ মেঘলার দিকে তাকিয়ে বলল, ঘুম কেমন হলো? মেঘলা অন্ধকার বাহিরের দিকে তাকিয়ে বলল, ঘুমাতে আর দিলেন কই? শ্রাবণ অবাক হয়ে মেঘলার দিকে তাকাল। মেঘলা মুচকি হেসে বাহিরে তাকিয়ে আছে। শ্রাবণ এক হাতে মাথা চুলকে বলে উঠল, আপনি জেগেছিলেন? মেঘলা, কই না তো। শ্রাবণ যা বুঝার বুঝে নিল। মেঘলা আচমকা শ্রাবণকে জড়িয়ে ধরল, তাও শক্ত করে। শ্রাবণ বেশ অবাক হল। যেখানে এখনো নিজ ইচ্ছায় মেঘলা শ্রাবণের হাত স্পর্শ করেনি, সেই মেয়ে জড়িয়ে ধরেছে। সময় গড়ায় 5 মিনিট পর মেঘলা শ্রাবণকে ছেড়ে দেয়, তবে দূরে যেতে পারে না। প্রথম মেঘলা জড়িয়ে ধরলেও এখন শ্রাবণ মেঘলাকে জড়িয়ে ধরে আছে। মেঘলা ছুটার চেষ্টা করলে শ্রাবণ আরও শক্ত করে ধরে। শ্রাবণ, চুপচাপ দাঁড়িয়ে থাকো, একদম নড়াচড়া করবে না। মেঘলা লজ্জায় মুখ শ্রাবণের বুকে লুকিয়ে রেখেছে। কেমন নির্লজ্জের মতো জড়িয়ে ধরে ছিল শ্রাবণকে। আজকাল হুটহাট কি করে নিজেও জানে না। শ্রাবণকে দেখলে কেমন কেমন ফিল হয়। জড়িয়ে ধরতে ইচ্ছে করে, সব সত্যি বলে দিতে ইচ্ছে হয়। এই ঝামেলার জীবন ভালো লাগে না, একটু শান্তি চায়। আজ সে ভীষণ ক্লান্ত, একটু আশ্রয় চায় শ্রাবণের বুকে।
রাত করে আসার জন্য ছোঁয়া একটু বকা দিল মহুয়াকে। রাস্তাঘাটে বিপদ হতে পারে এত রাতে চলাফেরা করলে। মহুয়া ছোঁয়াকে বুঝিয়ে শুনিয়ে গোসল করে আসলো। ছোঁয়া এত রাতেও কেন গোসল করতে হয় মহুয়া? মহুয়া তুই তো জানিস ময়লা আমার একদম সহ্য হয় না। বাহির থেকে আসলে মনে হয় শরীর ভার হয়ে আছে, গোসল করলে শান্তি লাগে। ছোঁয়া খাবার নিয়ে আসব। মহুয়া না খাবো না আজ। ওদের কথার মাঝেই দরজায় কড়া নাড়ল আহনাফ। ছোঁয়া ভাইয়া তুমি। আহনাফ মহুয়া নিচে আসো। মহুয়া চুপচাপ ঘোমটা দিয়ে নিচে গেল। আহনাফ টেবিলে বসতে বসতে বলল, আম্মু দাদিজানের কাছে আছে। ফুপিমণি ঘুমিয়ে পড়েছে, ছোট আম্মুর মন ভালো না, আমার জন্য খাবার গরম করে আনো। মহুয়া প্রথমে বললেই হতো, এত বড় কাহিনী বলার কারণ বুঝলাম না। আহনাফ তোমার তো নিজের স্বামীর প্রতি একটুও মায়া ভালোবাসা দায়িত্ব কিছু নেই মহুয়া। কতটা পাষাণ বউ। স্বামী সারাদিন কাজ করে বাসায় এসেছে, কই একটু সেবাযত্ন করবে তা না, রুমে গিয়ে বসে আছো। মহুয়া চুপচাপ আহনাফের কথা শুনছে আর খাবার গরম করে সামনে রাখছে। আহনাফ মহুয়ার হাত ধরে পাশের চেয়ারে বসিয়ে দিল। একটা প্লেটে খাবার নিয়ে মহুয়ার সামনে দিল। মহুয়া আমি খাবো না আহনাফ। আহনাফের হাত থেমে গেল, অবাক হয়ে মহুয়ার দিকে তাকিয়ে বলল, এই প্রথম তোমার মুখে আমার নাম শুনলাম। মহুয়া হেতে এত অবাক হওয়ার কি আছে? আহনাফ কিছু না। মহুয়া চুপচাপ বসে আছে, সে খাবে না। আহনাফ মহুয়া আমি প্লেটে নিয়ে নিয়েছি, চুপচাপ বসে না থেকে হাত মুখ চালাও। তোমার খাওয়া শেষ হলে আমি রুমে গিয়ে ঘুমাবো। ভীষণ ঘুম পেয়েছে, সারাদিন আজ প্রচুর প্যারার মধ্যে দিয়ে গেছে। মহুয়া বাধ্য হয়ে খাবারে হাত দিল, কিন্তু আহনাফের সামনে খেতে লজ্জা লাগছে। আহনাফ হয়তো বুঝতে পারল, মোবাইল বের করে মোবাইলের দিকে তাকিয়ে রইল। খাওয়া শেষ করে সব গুছিয়ে মহুয়া নিজের রুমে যাওয়ার সময় আহনাফ মহুয়ার হাত ধরে নিজের রুমে নিয়ে দরজা লাগিয়ে দিল। মহুয়া ভ্রু কুঁচকে তাকাতেই আহনাফ দুষ্টু হেসে মহুয়ার দিকে এগিয়ে আসলো। আহনাফের হাসি দেখে নিজের অজান্তেই মহুয়া 2 পা পিছিয়ে গেল। আহনাফ মহুয়ার একদম কাছে এসে মহুয়ার মুখের দিকে হাত বাড়াল। মহুয়া দরজার সাথে ধাক্কা খেয়ে থেমে গেল। আহনাফ মহুয়ার পেছনে থেকে রুমাল নিয়ে আবার সোজা হয়ে দাঁড়াল। মহুয়ার দিকে তাকিয়ে বলল, তুমি কি ভেবেছিলে মহুয়া আমাকে রুমে কেন এনেছেন? দরজা খুলেন কেউ দেখলে? আহনাফ দরজা লাগানো, কেউ কিভাবে দেখবে মহুয়া? দিন দিন 4 দেওয়ালের মধ্যে থেকে বুদ্ধি হাঁটুতে চলে আসছে। আর আমার বউ আমার রুমে কে কি বলবে? মহুয়া চুপ করে রইল, এই লোকের সাথে কথা বলে লাভ নেই। আহনাফ সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়ল। আহনাফ মেহু মাথাটা একটু টিপে দাও না, ভীষণ যন্ত্রণা করছে। মহুয়া ধীর পায়ে গিয়ে আহনাফের বিছানার পাশে দাঁড়াল। আহনাফ এক টানে মহুয়াকে বসিয়ে দিল। আহনাফ তুমি পরপুরুষের রুমে নেই মেহু, তুমি তোমার স্বামীর রুমে আছো। মহুয়া হাত বাড়ালো আহনাফের চুলের দিকে। আহনাফ যত্ন করে ভালোবেসে চুল টেনো, আবার দেখো সব যেন হাতে না চলে আসে। এই চুল আমার ভীষণ প্রিয়, আমি ঘুমালে ডাক দিবে না? মহুয়া হাসল আহনাফের কথা শুনে। ধীরে ধীরে দরজা খুলে রুম এক নারী প্রবেশ করল। শাড়ির আঁচল কোমরে গুজে হাতের ছুরিটা শক্ত করে চেপে ধরল। ডিম লাইটের আলোয় বিছানার দিকে এগিয়ে গেল। কাঁথা গায়ে দেওয়া কাউকে দেখেই রাগে ঘৃণায় চোখ জ্বলে উঠল। শরীরের সমস্ত শক্তি দিয়ে ছুরিটা বুকের মধ্যে বসিয়ে দিল। তারপর কয়েকবার ছুরির দিকে তাকালো। ছুরিতে রক্ত নেই কেন? পেছনে কেউ দাঁড়িয়ে আছে? আস্তে করে পেছনে ফিরে ভয়ে বিছানায় পড়ে গেল। ভয় পেয়েছো? ভেবেছিলাম তুমি আসবে আমার ভালোবাসার টানে। নারীটি ভয়ে কাঁপা কাঁপা হাতে ছুরি সামনে ধরল।
আমাকে খুন করতে এসেছিলে তুমি, তাই না? নিজের স্বামীকে খুন করতে এসেছিলে। নীরু, তুমি ঠিক আগের মতো বোকা রয়ে গেছো। আমাকে মারা এত সহজ নয়। আমি একদিন তোমাকে নিজ হাতেই খুন করব। পারবে তুমি ভালোবাসার মানুষের বুকে ছুরি বসাতে? তোমার বুকে বসবে না? বুক কাঁপবে না একবারও? হঠাৎ নিরুপমা শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে হু হু করে কেঁদে উঠল সে। আমি আমার ভালোবাসা আর তোমার বুকে আজ থেকে ২০ বছর আগেই ছুরি বসিয়েছি। তাও কিভাবে বেঁচে গেলে তুমি? আফজাল ঠোঁটে ঠোঁট চেপে বারান্দায় চলে গেল। আর নিরুপমা সেখানে বসেই কাঁদতে শুরু করলো। চলবে।